হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ভাইয়া ওয়েলকাম করছি আমাদের এই বছরের প্রথম এমসিকিউ ওয়ান শট উদ্ভিদ সাহিত্যের উপরে। এবং এই উদ্ভিদ সাহিত্য অধ্যায় নিয়ে ঝামেলায় পোহায় না কম মানে ঝামেলায় পোহায় না এমন মানুষের সংখ্যা কিন্তু আসলে খুবই কম। তো তোমাদের অনেক দিনের ডিমান্ড ছিল এই উদ্ভিদ সাহিত্যত্ব, এবং সেই উদ্ভিদ সাহিত্যত্ব নিয়ে আজকে তোমাদের সাথে চলে আসছি আমি, ডক্টর আবরার হামিম, মাস্টার বায়োলজির একজন মানুষ। এবং মাস্টার বায়োলজি আমার হাত দিয়েই করা, আমার একক বায়োলজি কোর্স। এবং তোমরা জানো মেডিকেল কোর্সে আমি আছি, সেই মেডিকেল কোর্সের নাম হচ্ছে মেডিট্রুপস। ওকে, সো এই ভিডিওটা আমি যখন দিচ্ছি তখন আমার ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা হয়তো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই 100,000 হবে। এবং ইনশাল্লাহ হয়তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে একটা সিলভার প্লে বাটন নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হব। সেটুকু ইচ্ছা বা মানসিক শান্তি বলতে পারো, সেটা নিয়ে ইনশাল্লাহ আমাদের আজকের পথ চলা শুরু হবে। এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ হয়তোবা তোমরা যারা আমার এই চ্যানেলের সাথে যারা যুক্ত আছো, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে আছো, যারা আমাকে আমার ক্লাস করে যারা বেনিফিটেড হও, তারা মোটামুটি আমার বিশেষ বিশেষ ভালোবাসার মানুষ বলতে পারি আমরা তাদেরকে। এবং সেই ভালোবাসার মানুষদের সাথে নিয়ে গুটি গুটি পায়ে এই ইউটিউব চ্যানেল এগিয়েছে। এবং আল্লাহর রহমতে 100,000-এর কাছাকাছি ইনশাল্লাহ আছি। তো আশা করছি ইনশাল্লাহ যারা এই ক্লাসটাতে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটার সাথে থাকবা। এবং তোমাদের এই সাবস্ক্রাইবে কিন্তু আমি আগেও বলেছি, আমি 1 পয়সাও আর্ন করি না। এটা জাস্ট আমার একটা ভালো লাগার জায়গা, এবং সেই ভালো লাগা থেকেই আসলে আমার এই ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু। এবং আমি যখন ফ্রিতে কন্টেন্ট দেই বা যে কোনো ক্লাস করাই, আমার মধ্যে আমি যে ক্লাস দিতে পারি আসলে আমার ভালো লাগে। এটা ফ্রিতে বলো আর যেটাই বলো, ক্লাস দিতে পারলে ভালো লাগে। ফ্রি বলো না, এটা অ্যাকচুয়ালি নাথিং, এখানে ফ্রি বলতে কিছু নাই। এটা যদিও আমি তোমরা এমনিতে ক্লাস করতে পারছো, এটা ফ্রি না। আমি তোমাদের বিশ্বাস করি তোমরা ক্লাস করার মাধ্যমে যারা ক্লাসটা করে উপকার পায় তারা আমাকে মন থেকে হলেও থ্যাংক ইউ দেয়। বা কিছু কমেন্টে না লিখলেও, কমেন্টে তো থ্যাংক ইউ দেয় সবাই, বাট কমেন্টে না লিখলেও তারা হয়তো বা মন থেকে ধন্যবাদ জানায়। এবং পরীক্ষা হলে গিয়ে যখন কমন পায় তখন আসলে আমি মনে করি তখন তাদের মন থেকে দোয়া আসে আমার জন্য, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। এবং আল্লাহর রহমতে সেটা সেই ভালোবাসা সেই দোয়াকে পুঁজি করেই আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছি। তোমরা সবাই এই ক্লাসটা মনোযোগ দিয়ে করবে। তো উদ্ভিদ সাহিত্য অধ্যায়টা অনেক বিশাল, বুঝছো, অনেক বিশাল। এই অধ্যায়ের সিকিউ আমি ওয়ান শট দিয়েছি, তোমরা সার্চ করলে পাবা। এবং ওই সিকিউ ওয়ান শট করলে দেখবে ইনশাল্লাহ তুমি বস হয়ে গেছো। আজকে ইনশাল্লাহ এমসিকিউ তে বস বানানোর জন্য আমি ইনশাল্লাহ দাঁড়াইছি। সো ইনশাল্লাহ এমসিকিউ ক্লাসটা তোমরা ভালো করে করবা। এবং আমি তোমাকে চেষ্টা করবো যত ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সবকিছু মোটামুটি একটা টাচ করে দেওয়ার জন্য, যতটুকু সম্ভব তোমার যেন এই অধ্যায়ের এমসিকিউ গুলো এই ক্লাসের মধ্যেই কাভার হয়ে যায়। এবং তুমি ক্লাসটা করার পর দেখবা এইচএসসির এমসিকিউ ম্যাক্সিমাম তুমি পারতেছো, ঠিক আছে? কারণ এইচএসসি পরীক্ষায় যখন এমসিকিউ আসে এগুলো একটা প্যাটার্ন মেনটেন করে আসে। তুমি এই এমসিকিউ ক্লাস করলে তোমার বিভিন্ন এডমিশন টেস্টও একদম ভালো মতো কাজে আসবে। কারণ এডমিশন টেস্টের যে কমন ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আছে সেগুলো ইনশাল্লাহ তুমি ক্লাসের মধ্যে পড়ে ফেলবা। এগুলো কিন্তু দুই জায়গাতেই কমন। ওকে, তো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে লেখা আছে উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে কোনটা মাইক্রোমৌল? মাইক্রোমৌল থেকে প্রশ্ন আমাদের এইচএসসি পরীক্ষায় আসে। আমাকে বুঝতে হবে ভাই মাইক্রোমৌল আসলে কয়টা আছে, কারণ যে কয়টা পরীক্ষা আসতে পারে। টোটাল আমাদের এই অত্যাবশ্যকীয় উপাদান, এই অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান টোটাল আছে ভাইয়া, এই অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান টোটাল আছে 17টা। কয়টা বলছি? 17। এই 17টার মধ্যে 9টা হচ্ছে বেশি বেশি লাগে, অধিক পরিমাণে লাগে। বেশি লাগে বলে এটাকে আমরা বলি ম্যাক্রোমৌল। আর যে বাকি 8টা আছে এরা একটু কম পরিমাণে লাগে, এদেরকে আমরা বলি মাইক্রোমৌল। তাহলে এই 17টা হচ্ছে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। পরীক্ষা আসতে পারে নিচের যে উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কয়টি? উত্তর কি হবে? উত্তর হচ্ছে 17টা। বুঝা গেছে? আচ্ছা, এখন আসি ভাইয়া এই ম্যাক্রো উপাদান কারা? এটা মনে রাখার সিস্টেম হচ্ছে এমজিকে। এটা একটা বিখ্যাত ক্যাফে, খুবই ভালো। এবং এই ক্যাফেতে খুবই দারুণ দারুণ কিছু চপ পাওয়া যায়, হ্যাঁ। তাহলে এমজিকে ক্যাফে কেন বিখ্যাত? বিখ্যাত ফর এমজিকে ক্যাফে কেন বিখ্যাত? বিখ্যাত কারণ তার মধ্যে ভালো ভালো চপ পাওয়া যায়, নাইস কিছু চপ পাওয়া যায়, চপস। এই এমজিকে ক্যাফেটা বিখ্যাত। কেন বিখ্যাত ভাই? কারণ এখানে যে চপগুলো পাওয়া যায় এগুলো নাইস, ভেরি নাইস। সো আমরা এখন দেখবো এটা মানে কি ভাই। এমজি মানে ম্যাগনেসিয়াম, কে মানে পটাশিয়াম, এই কে মানে ক্যালসিয়াম, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। এই হয়ে গেছে ভাইয়া এমজিকে ক্যাফে ফর নাইস চপস। এই যে ভাই দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা হচ্ছে ম্যাক্রোমৌল। আর বাকি 8টা হচ্ছে মাইক্রোমৌল। বাকি 8টা
তোমরা যদি ছন্দ টন্দ নাও পড়ো তাও ইনশাল্লাহ পারবা, কারণ অলরেডি 9টা হয়ে গেছে, তো বাকি যেটা বাকি থাকবে ওইটাই। তারপরও আমি নিজে এটা মুখস্থ করতাম ভাই, আবার বাদ টাদ দেওয়ার দরকার নেই, মুখস্থ করে ফেলতাম। কিভাবে এটা আমি মনে রাখতাম, একটা হাস্যকর ছন্দ দিয়ে, হচ্ছে ম্যাঙ্গা ম্যাঙ্গা মলি, ম্যাঙ্গা মলি দুইজন একদম ক্লোন, মানে সেম টু সেম, ম্যাঙ্গা মলি ক্লোথ বোতা। দেখো ভাই এটা আবার কি ছন্দ! আরে বিশ্বাস করো, অনেক সময় মানুষের মধ্যে এইটা কাজ করে যে ভাই একটু আনকমন বা একটু আনইউজুয়াল থিং গুলো দেখবে বেশি মনে থাকে। তুমি আজকে অনেক পড়াশোনা করছো, দেখবে মনে নাই, কিন্তু আজকে ফেসবুকে ঢুকে দেখলা অমুক নেতার বাড়িতে এটা পাওয়া গেছে, তুমি দেখবে এটা একদম মাথার মধ্যে গেঁথে গেছে। সো ম্যাঙ্গা মলি ক্লোথ বোতা, খেয়াল করে দেখো, ম্যাঙ্গা মানে ম্যাঙ্গানিজ, মলিবডেনাম লতে লোহা, লোহা মানে আয়রন, ক্লোরিন দস্তা, দস্তা মানে জিঙ্ক, বোরন তামা, তামা মানে কপ, এই যে দস্তা, দস্তা মানে জিঙ্ক লিখে দিই, হ্যাঁ, তামা মানে কপার, এই যে কপার, ঠিক আছে? তাহলে হয়ে গেছে ম্যাঙ্গা মলি ক্লোথ বোতা। এই আটটা হচ্ছে মাইক্রো উপাদান, কারণ কম পরিমাণে লাগে। ওকে, তাহলে আমাদের এগুলো হয়ে গেছে। তাহলে এগুলো হয়ে গেলে এবার উত্তরটা করো। উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে কোনটা প্রশ্ন করেছে? মাইক্রোমূল কোনটা? মাইক্রো, মাইক্রো মানে কম পরিমাণে লাগে, ম্যাঙ্গা মলি ক্লোথ বোতা। এখানে দেখো বোরন আছে, যে বোরন, অ্যান্সার হচ্ছে কি বি, অ্যান্সার বোরন। এখন এইটার পাশাপাশি কিছু স্পেশাল এমসিকিউ আছে, কিছু স্পেশাল এমসিকিউ, খেয়াল করো। স্পেশালটা আমি এদিকে লিখলাম, যেহেতু তোমরা পিডিএফ কিন্তু তোমরা কমেন্টে পেয়ে যাবা, বুঝছো? দেখো স্পেশাল এমসিকিউ কেমন, যেমন দেখো কিছু কিছু স্পেশাল উপাদান, যেমন সিলিকন। দেখো ভাই সিলিকন, সিলিকন এটা ঘাসের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঘাস জাতীয় উদ্ভিদের জন্য সিলিকন খুবই ইম্পর্টেন্ট। এই জন্য বলে যে ঘাসের একটা উপকারী মৌল হলো সিলিকন। যেহেতু এর ঘাসের জন্য সিলিকন খুবই ইম্পর্টেন্ট, বেশি পরিমাণে লাগে, এই জন্য শুধুমাত্র ঘাস জাতীয় উদ্ভিদের জন্য সিলিকন হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি, মানে ম্যাক্রোমৌল। ঠিক আছে, তাহলে ভাই খেয়াল করে দেখো এটা আমরা কিভাবে মনে রাখবো। দেখো খুবই ইজি, ঘাসের সতে সিলিকন, কাজ শেষ। ঠিক আছে, ঘাসের সতে সিলিকন। নেক্সট খেয়াল করে দেখো ভাই, খেয়াল করে দেখো C4 উদ্ভিদ, C4 উদ্ভিদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাক্রোমৌল হচ্ছে সোডিয়াম। C4 এর জন্য হচ্ছে সোডিয়াম, C4 এর জন্য সোডিয়াম। C4 উদ্ভিদের জন্য কি বললাম? সোডিয়াম। এটা মুখস্থ হয়ে যাবে, এবং 2-3 বার পড়লে দেখবা মুখস্থ হয়ে গেছে। C4 এর জন্য কোনটা বললাম? C4 এর জন্য সোডিয়াম। নেক্সট খেয়াল করো কোবাল্ট, কোবাল্ট ভাই খেয়াল করো কোবাল্ট, কোবাল্টেরটা মনে রাখাটা খুবই ইজি। কোবাল্ট, তুমি বাল্ট মনে না রাখি মনে রাখো বেল্ট, কোবেল্ট। ভাই আমরা বেল্ট দেখি প্যান্ট টাইট করি না, ফিক্স করি, রাইট? যেন কেউ যদি বেল্ট না পরে, লুজ প্যান্ট পরে, প্যান্ট পরে যাবে, ফিক্স করি। তাহলে বেল্টের কাজ ফিক্স করা, এক্স্যাক্টলি। এই কোবাল্টের কোথায় কোবাল্ট ইউজ হয় জানো? নাইট্রোজেন ফিক্সিং, এই যে নাইট্রোজেন ফিক্সিং লিগিউম। তোমার এত কাহিনী দরকার নাই, তুমি মনে রাখবা ফিক্স, তুমি মনে রাখবা ফিক্স করে, ফিক্স করে বেল্টে দিয়ে, এই যে বেল্ট কোবাল্ট, নাইট্রোজেন ফিক্সিং লিগিউম, নাইট্রোজেন ফিক্সিং লিগিউম, কাজ শেষ। ভাই পারবা কিনা? নাইট্রোজেন ফিক্সিং লিগিউম, কাজ হয়ে গেছে। লাস্ট আরেকটা আছে সামুদ্রিক শৈবাল। ভাই সমুদ্র রিলেটেড কিছু পাইলে বুঝবা উত্তর হচ্ছে আয়োডিন। দেখো বলো না, ওই যে সমুদ্র লবণ, আয়োডিন যুক্ত লবণ, বলো না? বলে সমুদ্র থেকে যে মাছগুলো পাওয়া যায় এগুলো আয়োডিন থাকে, সামুদ্রিক পাইলেই বুঝবা আয়োডিন। খেলা শেষ। তাহলে আমি লাস্ট কি বললাম? লাস্ট আরেকটা আয়োডিন হচ্ছে সমুদ্র রিলেটেড কিছু একটা, বা সামুদ্রিক কিছু। যদি পরীক্ষা আসে যে সামুদ্রিক শৈবালের জন্য, যদি পরীক্ষা আসে সামুদ্রিক শৈবালের জন্য উপকারী মৌল কোনটা, উত্তর হচ্ছে আয়োডিন। শেষ, এমনি পারবা। যদিও আমার লেখা একটু বেশি হয়ে গেছে এখানে, না সমস্যা নাই, তুমি ইনশাল্লাহ বুঝে গেছো, স্লাইড পাবা, তুমি অলরেডি ধারণা করতে পারবা, এটা একটু বের হয়ে গেছে, কোনো প্যারা নাই। তাহলে সামুদ্রিক শৈবালের জন্য কি বললাম? আয়োডিন। এই যে সামুদ্রিক শৈবালের জন্য আয়োডিন। তাহলে আমার এখান থেকে তুমি যে চিন্তা করো ভাই, তোমার কিন্তু অলরেডি প্রায় 10-15টা এমসিকিউ পড়া হয়ে গেছে। তুমি এটা পারলে ইনশাল্লাহ 10-15টা এমসিকিউ পারবা, সময় দাও, পারবা, ক্লাসটা করো, তুমি ইনশাল্লাহ বেশ ভালো এমসিকিউ পারবা। চলো সামনের দিকে আগাই। নিচের কোনটা ম্যাক্রোমৌল? খেয়াল করো ভাইজান, নিচের কোনটা ম্যাক্রোমৌল? ওকে, তুমি আমারে বলো, প্রশ্ন কি বলছে? ম্যাক্রো, ভেরি গুড, ভেরি গুড। ম্যাক্রোমৌল MGK ক্যাফে ফর নাইস জবস। এই যে ভাই প্রথমেই এমজি দেয় আছে, এখানে এমজি পেয়ে গেছি, উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম, রাইট? আগের আমার কনসেপ্ট দিয়ে কাজ শেষ, ভেরি গুড। চলো সামনের দিকে। কোন আয়ন সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়? এইটা পড়ার আগে আমরা একটা 3টে গুরুত্বপূর্ণ এমসিকিউ পড়বো, খেয়াল করো ভাই। মনে রাখবা উদ্ভিদ কিন্তু
উদ্ভিদের সাথে বায়ুর সম্পর্ক আছে, মাটির সম্পর্ক আছে। উদ্ভিদ তো আয়নগুলো মাটি থেকে শোষণ করে, ভেরি গুড। ভাই কোন উদ্ভিদ কি কোনো উপাদান বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে কিনা? উদ্ভিদ কোন উপাদান বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে কিনা এটা মনে রাখবে কিভাবে? খেয়াল করো, জৈব যৌগটা পড়ছো, জৈব যৌগের মধ্যে গ্লুকোজের সংকেত তো সবাই পারো। ভাই গ্লুকোজের সংকেতটা কি ছিল? C6H12O6, তাই না? ভেরি গুড। এই যে গ্লুকোজের তিনটা মৌল, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটা উদ্ভিদ সরাসরি বায়ু থেকে গ্রহণ করে, একদম ডিরেক্টলি। এই তিনটা একদম সরাসরি সরাসরি বায়ুমণ্ডল থেকে বা বায়ু থেকে গ্রহণ করে। আর বাকি সব কিছু মাটি থেকে। ওকে, তাহলে ভাই বলতো নাইট্রোজেন অবশ্যই এখানে তো নাই, যদিও বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি। আমরা সবাই জানি বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ প্রায় 78% প্লাস, অনেক বেশি। কিন্তু তারপরও গাছপালা নাইট্রোজেন গ্রহণ করে মাটি থেকে। যখন বজ্রপাত হয় আকাশে 3000 ডিগ্রি সেলসিয়াসে এত বেশি পরিমাণে টেম্পারেচার, এত বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয়, তখন এই নাইট্রোজেনটা ভাঙে, বুঝছো? কারণ নাইট্রোজেনের মধ্যকার বন্ধন কিন্তু খুবই পাওয়ারফুল, তিনটা বন্ধন থাকে। এটাকে ভাঙার জন্য বজ্রপাত লাগে, বুঝছো? বজ্রপাত কিন্তু খারাপ না, আল্লাহ তাআলা বজ্রপাত দিচ্ছে নিয়ে এই জন্য এই নাইট্রোজেন ভাঙবে। আর অনেক কারণ আছে, আমাদের একটা হচ্ছে এটা। ওকে ফাইন। এখন কিছু কিছু আয়ন দ্রুত গতিতে গাছপালা শোষণ করে, কিছু অনেক স্লো। দ্রুত গতি কোনটা খেয়াল করো, দ্রুত গতি ফাস্ট কোনগুলো? ভাই ফাস্ট হচ্ছে দুইটা, মনে রাখবা এইভাবে, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট। আর স্লো বা ধীর গতি হচ্ছে ক্যালসিয়াম সালফেট। এই ক্যালসিয়াম সালফেট আমরা জানি ক্যালসিয়াম হচ্ছে কিরকম, ক্যালসিয়াম 2+, সালফেট মানে সালফেট 2-, রাইট? তো 2+, 2-, এই দুইটা হচ্ছে অনেক ধীর গতিতে, স্লো, অনেক আস্তে আস্তে শোষণ করে। আর দ্রুত গতিতে কোন দুইটা করে বললাম? পটাশিয়াম আর হলো নাইট্রেট আয়ন, এই দুইটা হচ্ছে ফার্স্ট। তাহলে আমার উত্তর আশা করি এখান থেকেই ডান, রাইট? এই যে এইটা আমার আলহামদুলিল্লাহ হয়ে গেল। তাহলে আমার পরীক্ষা যেটাই আসুক, পরীক্ষা আবার ক্যাটায়ন আসুক অ্যানায়ন আসুক, তুমি পারবা পটাশিয়াম নাইট্রেট। যদি আজকে থেকে তোমাকে যদি বলা হয়, তুমি ইনশাল্লাহ পারবা যে দ্রুত গতিতে শোষণ হয় কোনটা? পটাশিয়াম নাইট্রেট। আর ধীর গতিতে কোনটা? ক্যালসিয়াম সালফেট। ধীর গতিতে স্লো কোনটা? ধীর গতিতে বা স্লো কোনটা? ক্যালসিয়াম সালফেট। ফার্স্ট কোনটা? পটাশিয়াম নাইট্রেট। তাহলে এবার উত্তর দেখো, কোনটা সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়? পটাশিয়াম আছে, এই যে আছে। নাইট্রেট আছে, নাই, একটাই উত্তর, এই যে পটাশিয়াম। এবং ক্যালসিয়াম সালফেট তোমরা জানো এগুলো কেমনে হয়? অনেক স্লো, ধীর গতিতে। ওকে ফাইন। আর ফসফেট তো আমার হিসাবের বাইরে, বাদ। চলে আসি এর পরেরটায়, কোনটি অ্যানায়ন হিসেবে শোষিত হয়? ভাই এটা একটা দুগ্ধ পোষ্য ছোট্ট বাচ্চা পারবে। আমরা জানি অ্যানায়ন কারা হয়, ধাতু না অধাতু? সবাই জানে অধাতুরা হচ্ছে মূলত অ্যানায়ন হয়, রাইট? ধাতুরা কেমন হয়? ধাতুরা হচ্ছে ক্যাটায়ন, মনে আছে ভাই? যে সোডিয়াম প্লাস, তারপর পটাশিয়াম প্লাস, ক্যালসিয়াম প্লাস, তাই না? সবাই পারে, বাচ্চা প্রশ্ন। অ্যানায়ন মানে নেগেটিভ চার্জ, এটা তো বুঝো, এটা তো এতটুকু জ্ঞান আছে। তাহলে অ্যানায়ন হচ্ছে কোনটা নেগেটিভ? ভাই নেগেটিভ হচ্ছে ক্লোরিন, এই যে দেখো ক্লোরিন, এই যে অধাতু হচ্ছে ক্লোরিন। আর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এই তিনটে হচ্ছে ধাতু, ধাতুর হচ্ছে প্লাস, ক্যাটায়ন আকারে হবে। হ্যাঁ, এবং তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, এই অ্যানায়ন কিন্তু সক্রিয়ভাবে শোষিত হয়, সক্রিয়ভাবে। ভাই সক্রিয় মানে কি? সক্রিয় মানে যে আয়নটাকে শোষণ করার জন্য শক্তি লাগে, এটাকে বলে সক্রিয়। আর ক্যাটায়ন গুলা অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয়ভাবে শোষিত হয়, নিষ্ক্রিয়, মানে এগুলোর জন্য শক্তি লাগে না। ওই দিক দিয়ে অ্যানায়ন ঢুকে, ওই ধান্দা সেও ঢুকে যায়। তো এটা মনে রাখা টেকনিক হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য, যদিও অনেক 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 পার্থক্য আছে, কিন্তু আমাদের এগুলোর বেশি দরকার নাই। আমার এইচএসসির জন্য ওটাই মনে রাখতে বলে এনাফ, যে কতে ক্যাটায়ন কতে কাপুরুষ। ক্যাটায়ন কাপুরুষের মতো নিষ্ক্রিয়ভাবে শোষিত হয়, আর অ্যানায়ন সক্রিয়ভাবে। এটা একটু পরে আমাদের এমসিকিউতে কাজে লাগবে, ঠিক আছে? বোর্ডের প্রশ্ন। ভাইজান ওকে, ক্লিয়ার ইনশাল্লাহ। এবার আসি পরেরটা, নিচের কোনটা সক্রিয় পরিশোষণ মতবাদ? ভাই অনেকগুলো মতবাদ আছে, কিছু হচ্ছে সক্রিয়, কিছু নিষ্ক্রিয়। সক্রিয় এবং নিষ্ক্রিয়, তো খেয়াল করে দেখো সক্রিয় মতবাদগুলো আমরা কিভাবে মনে রাখবো। সক্রিয় মতবাদগুলো মনে রাখার টেকনিক হচ্ছে, এগুলোর নামগুলো হচ্ছে ল দিয়ে, দুইটা নাম হচ্ছে ল দিয়ে, সেই মনে রাখাটা সহজ, ল দিয়ে যেগুলো আছে। আর আরেকটা আছে কো ট্রান্সপোর্ট, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। তাহলে তুমি এভাবে মনে রাখবা যে যারা সক্রিয়ভাবে পরিশোষণ হয়, মানে যাদের জন্য শক্তি লাগে, এটিপি লাগে, যাদের পরিশোষণের জন্য এটিপি লাগে, এদেরকে বলে সক্রিয় পরিশোষণ, শক্তি লাগে। আমরা জানি সবাই এটিপি হচ্ছে আমাদের জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা শক্তি। তার মানে যে আয়নটা পরিশোষণের জন্য শক্তি লাগে,
এরাই হচ্ছে আসলে সক্রিয় পরিশোষণ, বুঝছো? এবং কেন শক্তি লাগে? কারণ এই আয়নগুলো ঘনত্বের যে পার্থক্য, ঘনত্বের যে আনতি, এটার বিপরীতে। মানে কি ভাই? ভাইয়া ধরো এ পাত্রে 20টা আয়ন আছে, বি পাত্রে 5টা আছে, 20-এর থেকে 5 নর্মালি হবে, শক্তি লাগবে না। কিন্তু তুমি যদি চাও 5-এর থেকে একটা নিয়ে আবার 20-এ দিবা, যার মধ্যে কম আছে, কম থেকে নিয়ে তুমি আবার বেশি দিবা, তখন তোমার শক্তি লাগবে। উল্টা কাজ করতে গেলে শক্তি লাগে। এই যে সক্রিয় পরিশোষণ হচ্ছে সেটাই, ঘনত্বের যে পার্থক্য, এটা উল্টা কাজ করতে হয়, এই জন্য শক্তি লাগে। এবং শক্তি বললাম এটিপি, ঠিক আছে? সো এই দুইটা ল একটা কো। তো এটা মনে রাখার টেকনিক হচ্ছে, শক্তি যেখানে আছে, শক্তি তুমি শক্তি প্রয়োগ করলে তোমার লাক তোমার সাথে থাকবে। বলো না লাক, ইউ আর সো লাকি। লাক, ল এবং কথা কো ট্রান্সপোর্ট। ল দিয়ে দুইটা, একটা হচ্ছে লেসিথিন বাহক ধারণা, লেসিথিন বাহক। খেয়াল করে দেখো ভাই, মনে রাখবা বাহক, বাহক কেন লাগে? শক্তি আছে বলেই বাহক লাগে। আজকে যদি শক্তি না থাকতো বাহক লাগতো না। তাহলে আমার কিন্তু ল দিয়ে অলরেডি তুমি পেয়ে গেছো ওই যে লেসিথিন বাহক। আমার আসলে বাকিগুলো বলার দরকার নেই। এই যে ল দিয়ে তুমি পেয়ে গেছো কোনটা? লেসিথিন বাহক। তাহলে একটা হচ্ছে লেসিথিন বাহক। খেয়াল করে দেখো উপরে আছে ব্যাপক প্রবাহ, ব্যাপক প্রবাহ, তারপরে আছে আয়ন বিনিময়, ডোনার সাম্যাবস্থা। এখানে কোনোটা কিন্তু ল নাই, আছে কোনোটায় ল নাই, ক নাই, আছে ল আছে, ল নাই, কোনোটাতে ক আছে নাই, লাখের কিছুই নাই। ওকে, লতে পেয়ে গেছি লেসিথিন বাহক। আচ্ছা, আরেকটা লতে কি? আরেকটা লতে হচ্ছে লুন্ডেগর, আরেকটা লতে হচ্ছে লুন্ডেগর। ওকে, তাহলে হয়ে গেছে খেলা। আর যেগুলো নিষ্ক্রিয়, এগুলোর নামগুলো আমরা ব দিয়ে মনে রাখি আর কি। যেমন দেখো ব্যাপক প্রবাহ, আয়ন বিনিময়, জাস্ট একটা ব্যতিক্রম ডোনান সাম্যাবস্থায়, যে বস্তার ব দিয়ে মনে রাখি আর কি। দেখ সেটা এমনি ইনশাল্লাহ পারবা, ঠিক আছে ভাইয়া? তাহলে ব্যাপক, বিনিময়, তারপরে ব্যাপন, এখানে বস্থা, সাম্যাবস্থার ব, এভাবে ইনশাল্লাহ হয়ে যায়। তারপরে লাক দিয়ে মনে রাখাটা আর ইজি। সক্রিয়র জন্য আমরা লাকি, ইউর সক্রিয়, ইউর লাকি। ওকে, তুমি সক্রিয়, তুমি লাকি, তোমার শক্তি লাগবে, তোমার পিছনে অনেক শক্তি আছে। ল এবং ক দিয়ে যেগুলো আছে এগুলো হচ্ছে সক্রিয় পরিশোষণ মতবাদ। নিষ্ক্রিয় মানে এখানে শক্তি লাগে না, বেশি থেকে কমে অটোমেটিক্যালি চলে যায়। ব্যাপন যেটা পড়ছিল না, যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্ত ভাবে যায়, এটাকে ব্যাপন বলে। তো যেগুলো ব্যাপন, ব্যাপক প্রবাহ, বিনিময়, এগুলো সবগুলো শক্তি ছাড়াই হয়। নামগুলো দেখলে বোঝা যাচ্ছে। এখানে লেখা আছে ডোনান সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানেই তো নর্মাল, যে বেশি থেকে কমে যাবে, গিয়ে ব্যালেন্স হবে, রাইট? তো এইটাই হচ্ছে এখানে। তো যেগুলো নিষ্ক্রিয় তুমি নাম দেখলে বুঝতে পারবা। আর সক্রিয় গুলো বলছি ল দিয়ে, লেসিথিন বাহক, লতে লুন্ডেগর, আর লাকির কতে কো ট্রান্সপোর্ট, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। তোমাকে তোমায় আগেই বলছিলাম অ্যানায়নের শক্তি লাগে, রাইট? তো অলরেডি ইনশাল্লাহ তুমি পারবা। চলে আসি পরেরটায়, নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ কোনটা? ভেরি গুড, আর বলার দরকার নাই। খেয়াল করো তো, আমরা মিলাই দেখি তো এবার ভাইয়া। ল, ল, প্রোটন, অ্যানায়ন। অ্যানায়ন মানে সক্রিয় আমরা জানি, তারপর আবার ক আছে এখানে। ভেরি গুড, তাহলে 3টা বাদ। উত্তর হচ্ছে এইটা, সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে ব্যালেন্স, কোনো শক্তির দরকার নাই। ওকে, সাম্যাবস্থা, ব্যালেন্স। ব্যালেন্সে এক্সট্রা কোনো শক্তি লাগে না, অটোমেটিক্যালি ব্যালেন্স, রাইট? ইনশাল্লাহ ভুল হবে না। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধের কারণ কি? এটা খুবই একটা ছোট্ট প্রশ্ন মনে হতে পারে, এবার এটার ভিতরে অনেক কিছু আছে ভাই। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ করা পুরোটা জিনিস কন্ট্রোল করে রক্ষী কোষ। আমরা জানি পাতার যে রন্ধ্র, পত্ররন্ধ্র, এইটাকে ঘিরে থাকে, এইটাকে ঘিরে থাকে রক্ষী কোষ। এই যে রক্ষী কোষ কন্ট্রোল করে, দারোয়ান। তো এই রক্ষী কোষের টার্গেট পেশের উপরে ডিপেন্ড করে আমার পত্ররন্ধ্র খুলবে নাকি বন্ধ হবে। এখন সেটা তোমাকে শর্টকাট টেকনিক খেয়াল করো, বলে দিই, তোমরা ইনশাল্লাহ ফলো করবা, তাহলে তোমার সামনে অনেক অনেক এমসিকিউ তোমার ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো ভাই, ব ব ব, এবার দেবো ব এর কাহিনী কি খেয়াল করো। বতে বহি অভিশ্রবণ, বহি অভিশ্রবণ। ভাইয়া বহি অভিশ্রবণ মানে কি? বহি অভিশ্রবণ মানে বতে পানি বাইরে যায়, বতে বাইরে যায়। তাহলে বহি অভিশ্রবণ মানে পানি কই যায়? বাইরে যায়। বহি মানে বাইরে যাওয়া, ওকে, পানি বাইরে যায়। বতে পত্ররন্ধ্র বন্ধ হয়। এই টেকনিক ফলো করলে খেলা এমনিতেই অর্ধেক শেষ। এই টেকনিক ফলো করলে খেলা অলরেডি শেষ। তাহলে ব ব ব, বহি অভিশ্রবণে পানি বাইরে যায়, পানি বাইরে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়। এখন ভাই বলতে পারো পরীক্ষায় কিন্তু এইটা আসে, আধুনিক মতবাদের কথা আসে। আধুনিক, মনে রাখবা, আধুনিক মতবাদটা হচ্ছে পটাশিয়ামের উপরে, পানি না, পটাশিয়াম। কিন্তু কোনো সমস্যা নাই, পানির সাথে মিল রেখে সেম টু সেম কাহিনী, বাড়তি পড়ার দরকার নাই। এই ব ব ব দিয়ে মনে রাখবা, পটাশিয়াম বাইরে গেলে
পটাশিয়াম বাইরে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়, শেষ। এই জাস্ট একই থিওরি দিয়ে তোমার পুরো কাজ শেষ। তাহলে ভাইয়া বলো তো, পটাশিয়াম যদি রক্ষী কোষের ভিতরে প্রবেশ করে পত্ররন্ধ্র কি বন্ধ হবে নাকি খুলে যাবে? তুমি আমাকে বলো। পটাশিয়াম যখন বাইরে যায়, পটাশিয়াম যখন বাইরে যায়, মিল রাখছো, তাহলে প্রবেশ করলে কি হবে? পত্ররন্ধ্র খুলে যাবে। ভেরি গুড, ভেরি গুড, শেষ। হ্যাঁ, এখন আরো একটু জটিল, আরো একটু কঠিন করে দিই, খেয়াল করো, বুঝে যাও, তাহলে তোমার সামনে এমসিকিউ ক্লিয়ার হবে। তুমি যদি ভাই পটাশিয়াম যদি প্রবেশ করে, পটাশিয়ামকে এমনি ঢুকবে এরকম কথা হইলো, আয়নের একটা ব্যালেন্স করতে হবে না? কোন একটা কোষের মধ্যে, সাপোজ এই কোষের মধ্যে পটাশিয়াম ঢুকছে, তাহলে পটাশিয়ামটাকে ব্যালেন্স করার জন্য একটা পজিটিভ চার্জ ঢুকছে, আরেকটা পজিটিভ চার্জ কি বাইরে বের হইতে হবে, তাই না? এই হচ্ছে কাহিনী। তাহলে যখন পটাশিয়াম প্রবেশ করে, ভিতরে ঢুকছে, তাহলে ব্যালেন্স করার জন্য প্রোটন বাইরে বের হয়ে যায়। আবার যদি পটাশিয়াম বাইরে বের হইতে হয়, পটাশিয়াম বাইরে যায়, তখন ব্যালেন্স করার জন্য প্রোটন ভিতরে ঢুকে। কনসেপ্ট ক্লিয়ার, কেমিস্ট্রি কনসেপ্ট। এবং ইনশাল্লাহ তুমি এই জায়গাটা দিয়ে, শুধুমাত্র এইটুকু জায়গা দিয়ে তুমি অনেক 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 এমসিকিউ তুমি একদম অনায়াসে ক্লিয়ার করতে পারবা। স্পেশালি এই ধরনের এমসিকিউ গুলো আসে, ওই অনেকগুলো থাকে না বহুপদী সমাপ্তি সূচক, ওগুলোর মধ্যে আসে। এবং তুমি জাস্ট এই জায়গাটা, এই এতটুকু জায়গার কনসেপ্ট দিয়ে তুমি অনেক কিছু ক্লিয়ার করতে পারবা। বুঝতে পারছো? ইনশাল্লাহ ক্লিয়ার। আচ্ছা, ফাইন। তো চলো আমরা সামনের দিকে আগাই। লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায় কোথায়? লুকায়িত, ভাই লুকায়িত কেন? এর কেন লুকে থাকতে হবে? কারণ কোথায় কোথায় লুকে থাকতে হবে? ধরো গ্রীষ্মমন্ডলে মানে মরুভূমিতে কিছু উদ্ভিদ আছে, এখন এরা তো সারাদিন গরম, ওখানে এত হিট, এত গরম। এখন যদি ভাই ওখানে পত্ররন্ধ্র খোলা থাকে, তাহলে ওই হিটের কারণে পানি, গাছের মধ্যে যা একটু পানি আছে সব চলে যাবে। অলরেডি মরুভূমি, পানির অভাব। তার মানে মরুভূমির যে উদ্ভিদগুলো আছে, এদেরকে আমরা বলি জেরোফাইট। কি বলি? জেরোফাইট। এদের মধ্যে আমরা লুকায়িত পত্ররন্ধ্র পাবো। তাহলে মরুভূমির উদ্ভিদ কি আছে? তুমি দেখো, তুমি সাপোজ কিছুই পারো না, কিন্তু তুমি জানো শাপলা আমাদের বাংলাদেশে ওই খাল বিলে পাওয়া যায়। হাইড্রিলা নামের মধ্যে মিল আছে, হাইড্রা পানির মধ্যে থাকে, ওকে, হাইড্রিলা পানিতে, কচুরিপানা পানিতে, সবাই জানে। উত্তর হচ্ছে করবী। তাহলে মরুভূমির যে উদ্ভিদগুলো আছে, মরুভূমিতে জন্মে, এই যে মরুভূমির যে উদ্ভিদগুলো আছে ভাই, বুঝছো? মরুভূমির যে উদ্ভিদগুলো, কারণ ওরা যদি পত্ররন্ধ্রটাকে লুকায় না রাখে, পানি বের হয়ে চলে যাবে, এত হিট। তাহলে মরুভূমিতে যে উদ্ভিদগুলো আছে, এইদেরকে আমরা বলি হচ্ছে জেরোফাইট। আর এদের মধ্যেই পত্ররন্ধ্র লুকায়িত থাকে। বুঝা গেছে? ইনশাল্লাহ পারবা তো? আচ্ছা, সো যারা যারা চ্যানেলটার সাথে আছো, তোমরা যারা ক্লাসটা করতেছো, ক্লাসটা যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবা ক্লাসটা তোমার কাছে কেমন লাগছে এবং নেক্সট তোমরা কোন ক্লাসগুলো চাও। ঠিক আছে? ইনশাল্লাহ আমি তোমাদের অনেকের রিকোয়েস্টে আমি এমসিকিউ সিরিজটা বলছিলাম শুরু করব, এবং ইনশাল্লাহ তোমাদের যে অধ্যায়গুলো এমসিকিউ বাকি আছে, আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ অল অফ দেম বিফোর এইচএসসি ইনশাল্লাহ। ওকে? এবং যে অধ্যায়গুলো সিকিউ ওয়ান শট একটু নতুন করে করা প্রয়োজন, যেমন জীব প্রযুক্তি, তারপর হচ্ছে চলন অঙ্গ চালনা, এগুলো ইনশাল্লাহ আমি করবো, নতুন করে করবো। আই নিড সাম টাইম অ্যাকচুয়ালি। ওকে, চলে আসি পাতায়। ক্লোরোফিল অনুসৃষ্টির জন্য কোন মৌলটি অপরিহার্য? খুবই ইম্পর্টেন্ট ভাই। ক্লোরোফিল তৈরির জন্য মনে রাখবা খুবই খুবই গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। খুবই গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। কথাটা যেহেতু আসছেই, একটা কথা বলি। এই ম্যাগনেসিয়াম আয়নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে, সে মূলত ভাই এটিপি কে ভাঙতে সহায়তা করে। আমরা সবাই জানি এটিপি ভেঙে এডিপি তৈরি হয়, ইনঅর্গানিক ফসফেট তৈরি হয় এবং শক্তি তৈরি হয়, রাইট? এই এটিপি কে ভাঙতে সহায়তা করে কোন আয়ন? হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। এটিপি কে ভাঙতে সহায়তা করে কোন আয়ন? উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন। সে মূলত এটিপি কে ভাঙে। নেক্সট কথা হচ্ছে, ভাই এরকম কি আর কোন আয়ন আছে? আছে। এই যে পানিকে ভাঙে ভাই, বুঝছো? পানিকে ভাঙে, পানির ভাঙনটাকে আমরা বলি পানির ফটোলাইসিস বলে অনেক সময়, কারণ আলোর উপস্থিতিতে ভাঙে। ফটো মানে আলো, তাহলে আলোর উপস্থিতিতে পানি ভাঙে, বুঝছো? পানির ফটোলাইসিস বলে। ফটোলাইসিস, লাইসিস মানে ভাঙা, ফটো মানে আলো, আলো দিয়ে ভাঙে, যেন ফটোলাইসিস। এই পানির ফটোলাইসিস প্রক্রিয়ায় যে আয়নটা কাজ করে, মিল আছে দেখো, এর নাম হচ্ছে ম্যাঙ্গানিজ। এই দুইটা যেন প্যাচ না লাগে ভাই, সেই জন্য ইনশাল্লাহ তোমাকে ভাইয়া বলে দিছি। ঠিক আছে? তাহলে ম্যাগনেসিয়াম লাগে কোথায়? এটিপির জন্য। আর ম্যাঙ্গানিজ লাগে কোথায়? পানির ফটোলাইসিস, পানির ভাঙন, আলোর উপস্থিতিতে পানিকে ভাঙতে, পানির ফটোলাইসিস করতে সহায়তা করে ম্যাঙ্গানিজ। ঠিক আছে? ইনশাল্লাহ তুমি এই তিনটা এমসিকিউ তোমার যে কোনো বোর্ডে তুমি কম পাবা ইনশাল্লাহ, মানে যে কোনো একটা বোর্ডে চলে আসবে। কোনটি শক্তি রূপান্তর অঙ্গাণু?
এটা তোমরা একটু কমেন্ট করে জানাও আমাকে, এটা আমি পড়াবো না। কোনটি শক্তি রূপান্তর অঙ্গাণু? একদম সহজ প্রশ্ন, তোমরা সবাই কমেন্ট করে জানাবা কোনটি শক্তি রূপান্তর অঙ্গাণু। চলে আসি পরেরটায়, কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? কমেন্ট করছো? করো নাই তোমরা, অনেকে তাকায় আছে লাইভের দিকে। পজ দাও, একটা পজ অপশন আছে এই যে ভিডিও মাঝখানে একটু দাগ আছে, পজ দাও, পজ দিয়ে কমেন্টটা করো, কমেন্টটা করে দিয়ে উত্তরটা দাও যে কোনটি শক্তি রূপান্তর অঙ্গাণু। একটু প্যাচ আছে কিন্তু ভাই, শক্তি তৈরির অঙ্গাণু বললে কিন্তু মাইটোকন্ড্রিয়া। আমরা জানি মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি তৈরি হয়, আর রূপান্তর অঙ্গাণু কিন্তু ক্লোরোপ্লাস্ট। কারণ সে সূর্যের আলো থেকে যে আলোক শক্তি পায়, এটাকে খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এই জন্য রূপান্তরের অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট। আর তৈরির অঙ্গাণু তৈরি করে কোথায়? তৈরি হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। রূপান্তর করে ক্লোরোপ্লাস্ট। যারা কমেন্টে উত্তর দিয়েছো সঠিক হয়েছে, মিলে নিছো, ভেরি গুড। চলে আসি কোন, আমি উত্তর দাগাই দিই, উত্তর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। চলে আসি পরেরটায়, কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? ভাই এটা মনে রাখার একটা সিস্টেম হচ্ছে, আমি সহজ শিখাই দিই। আমাদের প্রথমে একটা প্রক্রিয়া লিখে আছে, নাম হচ্ছে প্রস্বেদন, বুঝছো? প্রস্বেদন। এরপরে প্রক্রিয়াটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ নামের মধ্যে উত্তর দেয়া আছে, বুঝছো? কোন আলোতে কোনটা বেশি হয় খেয়াল করে দেখো, খুবই ইজি। প্রস্বেদনের নতে নীল, প্রস্বেদন ভালো হয় কোন আলোতে? নীল আলোতে। সালোক সংশ্লেষণ, সালোক এই যে লতে লাল, সালোক সংশ্লেষণ ভালো হয় লাল আলোতে। খেলা শেষ। তো এখানে তুমি দেখছো একটা এমসিকিউর সাথে কিন্তু কয়েকটা এমসিকিউ পড়া হচ্ছে, রাইট? প্রস্বেদন নীল আলো, সালোক লতে লাল আলো, সালোক লতে লাল আলো। তো যারা আমাকে চিনো না, আমি তো পরিচয় দিই না, আমি ডক্টর আবরার হামিম, এমবিবিএস কমপ্লিট করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে, এবং তোমাদের সাথে বর্তমানে আছি ইনশাল্লাহ। ওকে, প্রস্বেদন নীল, শালকের লতে লাল। আমার বলছে শালক সংশ্লেষণ, বলছে উত্তর হচ্ছে লাল। শালকের লতে লাল, আমার উত্তর হচ্ছে লাল। এখন অনেক সময় একটা না জেনে অনেকগুলো ক্লু থাকতে পারে, যে 2-3টা করে থাকতে পারে, তখন কি হবে? তখন মনে রাখবা সালোক সংশ্লেষণের বেলায় কাহিনীটা আছে, সেটা খেয়াল রাখো, খেয়াল করো। সেটা হচ্ছে, তোমরা জানো বেনিয়া সহকলা, জানো তো? ওই যে 7টা রং মনে আছে ভাইয়া? বে নি আ সহকলা, মনে আছে ভাই? মনে আছে? এই যে, তাহলে বেনিয়া সহকলার প্রথম 2টা আর শেষ 2টা, এই 4টা আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়, এবং এই 4টার মধ্যে কোনটা বেস্ট? সেটা হচ্ছে লাল আলো। ঠিক আছে? তাহলে বেনিয়া সহকলা, প্রথম 2টা মানে বেগুনি নীল, লাস্টের 2টা মানে কমলা লাল, এই 4টাতে বেশি হয়, এবং এই 4টার মধ্যে বেস্ট, এখানে তোমার একটা দাগাইতে হবে, বেস্ট কোনটা? উত্তর হচ্ছে লাল, শালকের লাল। প্রস্বেদন ভালো হয় কোন আলোতে? নীল, প্রস্বেদনের নতে নীল, প্রস্বেদনের নতে নীল। ঠিক আছে ইনশাল্লাহ, চলেন সামনের দিকে আগাই। পিগমেন্ট সিস্টেম 1-এ কোন ক্লোরোফিল থাকে? পিগমেন্ট সিস্টেম 1-এ থাকে P700, আর পিগমেন্ট সিস্টেম 2-তে থাকে P680। পিগমেন্ট সিস্টেম 1-এ থাকে P700, আর পিগমেন্ট সিস্টেম 2-তে থাকে P680। তাহলে পিগমেন্ট সিস্টেম 1-এ কোনটা থাকে? পিগমেন্ট সিস্টেম 1-এ থাকে P700, পিগমেন্ট সিস্টেম 2-তে থাকে P680। ওকে, আচ্ছা একটা মিনিট। হ্যাঁ ওকে ফাইন, চলে আসি পরেরটায় ভাই। পরেরটা খেয়াল করো, পিগমেন্ট সিস্টেম 1-এ থাকে P700, পিগমেন্ট সিস্টেম 2-তে থাকে P680। ওকে ইনশাল্লাহ, ভেরি গুড। আচ্ছা, এখানে আমাদের আরো কিছু পিগমেন্ট সিস্টেম আছে, এগুলো রঙগুলো একটু পড়ে ফেলা উচিত ভাই। খেয়াল করো, এই যে বিভিন্ন রঞ্জক আছে, দেখো কতে ক্যারোটিন, কতে কমলা, এটা একদম কমন, ম্যাক্সিমাম বোর্ডে তুমি পাবা। ক্যারোটিনের রং কি? কমলা। এরকম আরো কয়েকটা আছে, পড়ে ফেলো ইনশাল্লাহ। জ্যান্থোফিল, সময় যেহেতু দিচ্ছ আমার সাথে, একটু সময় দাও, পড়া হয়ে যাবে, ভালো না? জ্যান্থোফিল ভাই, খেয়াল করো জ্যান্থোফিলের রং কেমন? জ্যান্থোফিলের বানানটা কিন্তু হ দিয়ে, দেখছো? জ্যান্থোফিলের হতে হচ্ছে হলুদ। জ্যান্থোফিলের রং কেমন? হলুদ। ক্যারোটিন কেমন? কমলা। জ্যান্থোফিল হলুদ। ওকে, আরো কিছু কালার আছে, যেমন ফাইকো ইরিথ্রিন, ফাইকো ইরেথ্রিন, আরেকটা আছে ফাইকো সায়ানিন, আরেকটা আছে ফাইকো সায়ানিন। একটা হচ্ছে ফাইকো ইরেথ্রিন, আরেকটা ফাইকো সায়ানিন। খুবই ইজি, খেয়াল করো। ইরেথ্রিন, এটার রং কেমন? ইরেথ্রিনের রং কেমন? খেয়াল করো ভাইয়া। ইরেথ্রিন, তোমরা জানো ইরিথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা, ইরিথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা মানে আরবিসি। তুমি আমাকে বলো তো আরবিসি রং কেমন? লাল। সো ইরিথ্রিনের রং কেমন হবে? লাল। ভেরি গুড। নেক্সট, ফাইকোসায়ানিন, সায়ানিন মানে নীল,
তাহলে ফাইকোসায়ানিনের কালার কেমন? নীল কালার। আর ভাইয়া এই দুইটাকে একসাথে বলে ফাইকোবিলিনস। তাহলে এই দুইটাকে একসাথে কি বলে? ফাইকোবিলিনস। ফাইকোবিলিনস। ওকে, আমি সংক্ষেপে লিখতেছি ফাইকোবিলিনস। ডান। ইনশাল্লাহ অনেকগুলো পড়া হয়ে গেছে। ঠিক আছে ভাই, বলো তো ক্লোরোফিল এ বেশি থাকে নাকি ক্লোরোফিল বি বেশি? পার্সেন্টেজ কোনটা বেশি? অবশ্যই ভাই ক্লোরোফিল এ এর পরিমাণ অনেক বেশি থাকে। তো যে রঞ্জক পদার্থগুলো আছে এদের মধ্যে সবচেয়ে বেশি যে পিগমেন্ট সিস্টেম, যে আমাদের বিভিন্ন কালার কম্বিনেশনের জন্য দায়ী যে রঞ্জক পদার্থগুলো আছে এদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোনটা? এটা উত্তর একটাই, ক্লোরোফিল এ। এটা নিয়ে আর কোনো ডাউট নেই, কারণ বেশি থাকে বলে তো এর নাম ক্লোরোফিল এ, রাইট? 75%-এর কাছাকাছি থাকে। আর ক্লোরোফিল বি বাকি যে অল্পটুকু সেটা থাকে। তো আমাদের পরীক্ষায় যদি আসে সবচেয়ে বেশি পরিমাণের নিচে কোনটা থাকে, অবশ্যই উত্তর ক্লোরোফিল এ। এটার সাথে আর কারো কোনো মানে মিল হওয়ার কোনো প্রশ্নই আসে না। উত্তর সব উত্তর ক্লোরোফিল এ সবচেয়ে বেশি পরিমাণে থাকে পাতার মধ্যে, ক্লোরোফিল এ, নো ডাউট। চলো সামনের দিকে। কোন উদ্ভিদে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়? ভাই 2 ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় C4 উদ্ভিদে। C4 উদ্ভিদের উদাহরণ হচ্ছে ভুট্টা, ভুট্টা, ইক্ষু মানে আখ, ভুট্টা, ইক্ষু, তারপর হচ্ছে সারগ্রাম, ক্র্যাব ঘাস, এই যে এগুলা, হ্যাঁ এগুলো হচ্ছে C4 উদ্ভিদের উদাহরণ। তাহলে উত্তর হচ্ছে ভুট্টা, ইক্ষু। এই যে ভুট্টা, ইক্ষু এগুলো এই দুটাই বেশি পরীক্ষায় আসে। তাহলে দেখো আমাদের C4 উদ্ভিদে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট। তোমরা জানো C4 উদ্ভিদের বেলায় একটা বিশেষ গঠন আছে, এটাকে বলে ক্রাঞ্জ অ্যানাটমি। শুনছো? শোনো নাই? অনেক শুনছে। C4 এর মধ্যে পাওয়া যায় ক্রাঞ্জ অ্যানাটমি। এটা আবার কি অ্যানাটমি ভাই? এটা হচ্ছে ওই যে 2 ধরন, তো সো এটা মনে রাখাটা ইজি। 2 ধরন বললে C4 কিভাবে? এখানে 2 ধরন, জিনিসটা আসলে কি? তো দেখা যায় বান্ডেল শীত কোষকে ঘিরে, বান্ডেল শীত কোষকে ঘিরে মেসোফিল কোষ তার পাশে বেষ্টন করে থাকে। তো 2 ধরনের কোষ থাকে, বান্ডেল শীত কোষ, যার পাশে মেসোফিল কোষ। এই গঠনটাকে বলে ক্রাঞ্জ অ্যানাটমি। বান্ডেল শীত কোষ, চারপাশে মেসোফিল কোষ, এই গঠনটাকে বলে ক্রাঞ্জ অ্যানাটমি। তুমি আরো শর্টকাট মনে রাখতে পারো, যত কঠিন জিনিস আছে সব C4 উদ্ভিদে। C4 মানেই সবকিছু বেশি বেশি। আমাদের বলে C3 আর C4, দেখছো 3 মানে ছোট, 4 মানে বেশি। তো যত কিছু বেশি বেশি আছে সবকিছু C4 এ। তোমার আমি বলি, বলো তো ভাইয়া এই দুইটার মধ্যে কোনটা বেশি তাপমাত্রায় বাঁচে? বেশি বেশি। উত্তর হচ্ছে C4। কোনটাতে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়? C4। কোনটাতে ক্রাঞ্জ অ্যানাটমি পাওয়া যায়? C4। ক্লিয়ার? যত কঠিন কঠিন যা কিছু আছে সবকিছু C4 এ। সো আমরা C4 এর উদাহরণ বলছি ভুট্টা, ইক্ষু, সারগ্রাম, ক্র্যাব ঘাস। উত্তর হচ্ছে এই যে ইক্ষু। পেয়ে গেছো? ঠিক আছে। আর এগুলো হচ্ছে বাকিগুলো C3। ভেরি গুড। তো আমরা C4টা মনে রাখি, সহজ যেহেতু। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে সংঘটিত কোথায়? খুবই ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষণে তোমরা জানো আলোক পর্যায়ে আছে, অন্ধকার পর্যায়ে আছে। আলোক পর্যায় হয় থাইলাকয়েডের মধ্যে। আলোক পর্যায় কোথায় হয়? উত্তর হচ্ছে থাইলাকয়েড। সালোক সংশ্লেষণে আলোক পর্যায় কোথায় হয়? উত্তর হচ্ছে থাইলাকয়েড। মুখস্থ জিনিস। চলে আসি সামনের দিকে। ভাই পানির ফটোলাইসিসে তোমাকে পড়াইছি, পানির ভাঙনে, পানির ফটোলাইসিসে সহায়তা করে কোনটি? ম্যাঙ্গানিজ। তোমাকে ভাই পড়াইছিলাম, মনে আছে? ম্যাঙ্গানিজ 2+। এই যে ম্যাঙ্গানিজ, এই যে ম্যাঙ্গানিজ। তাহলে পানির ফটোলাইসিসে বা পানির সালোক বিভাজনে সহায়তা করে কোনটা? উত্তর হচ্ছে ম্যাঙ্গানিজ। পড়াই ফেলছি, ডান। ইনশাল্লাহ সামনের দিকে আসি। সালোক সংশ্লেষণের সময় বর্ণালীর কোন আলোগুলো বেশি ব্যবহৃত হয়? পড়াইছিলাম বেনিয়া সহকলা। প্রথম 2টা, লাস্টের 2টা। প্রথম 2টা বেগুনি মিলছে, কলা মিলা নাই। বেগুনি মিলছে, কলা মিলা নাই। বেনি, কলা মিলছে। এই যে বেগুনি নীল, কমলা লাল, বেনিয়া সহকলা। প্রথম 2টা, শেষ 2টা, ফার্স্ট 2, লাস্ট 2, বেনিয়া সহকলা মিলে গেছে। পড়াই ফেলছি। চলে আসি সামনের দিকে। নিচের কোনটা C4 উদ্ভিদ? আগেই পড়াইছি আমরা, এটা সিলেট বোর্ডেও আসছে। উত্তর হচ্ছে ইক্ষু। তার মানে C3 C4 ইম্পর্টেন্ট, তোমাকে দেখাইছি। এবং আমি যে MCQ গুলো পড়াইছি এদের যে কোনোটাই তোমার যে কোনো বোর্ডে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা চলে আসি সামনের দিকে। C4 চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহণকারী যৌগটি কত কার্বন বিশিষ্ট? ভাই খেয়াল করে দেখো, সেটা কিন্তু একটু ভুল আসছে কিনা আমি চেক করে নিই প্রশ্নটা। C3 আর C4, আচ্ছা এটা চিন্তা করছিলাম এটা C3 চক্র হবে। প্রশ্ন আসছে সিলেট বোর্ডে C3 চক্র। C3 চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহণকারী যৌগটা, ভাই দেখো C3 চক্র, এটা কেন বললাম খুবই ইম্পর্টেন্ট। এটা C3 চক্র মনে আছে? কেলভিন চক্র। কেলভিন চক্রে প্রথম যে যৌগটা ছিল নাম ছিল রাইবুলোজ। মনে আছে ভাই? রাইবুলোজ 1,5 বিসফসফেট, এই ছিল যৌগটা। রাইবুলোজ 1,5 বিসফসফেট। এর সঙ্গে এসে কার্বন ডাইঅক্সাইড এসে যুক্ত হয়,
এবং কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম, নাম হচ্ছে রুবিস্কো। মনে আছে? এই যে রাইবোলোজ 1,5 বিসফসফেট, এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়। আর যেহেতু এই রাইবোলোজ 1,5 বিসফসফেট সেই হচ্ছে এখানকার কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা, এইটার কত কার্বন বুঝতে পারছো? ইম্পর্টেন্ট। এই রাইবোজ যাই বলি না কেন সবই হচ্ছে 5 কার্বনের যৌগ। এই রাইবোলোজ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট যৌগ। এই যে রুবিস্কো এনজাইমের সহায়তা তোমরা সবাই জানো অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। অস্থায়ী কেন? কারণ ভেঙে যায়, পরে ভেঙে গিয়ে এক অণু পানি যুক্ত হয়। আমি জিনিসটা লিখে দেই, অস্থায়ী কিটো অ্যাসিড, বুঝছো? কিটো অ্যাসিড তৈরি হয় এবং সেটা অস্থায়ী থাকে, অস্থায়ী কিটো অ্যাসিড, এবং তারপর তার সঙ্গে এক অণু পানি যুক্ত হয়। এক অণু পানি যুক্ত হয়ে তৈরি হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি তৈরি হয়? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2 অণু হবে আর কি। ফাইন। তো আমাদের দেখতে পাচ্ছি বলছে C3 চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহণকারী যৌগটা, মানে এই যৌগটা কত কার্বন বিশিষ্ট? উত্তর হচ্ছে 5 কার্বন। এই যে 5 কার্বন। ঠিক আছে, ফাইন। চলো সে পরেরটায়। C4 চক্রে কার্বন ডাইঅক্সাইডের গ্রহীতাকে আমরা দেখছি C3 চক্রে কার্বন ডাইঅক্সাইডের গ্রহীতা হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট, তাই না? আর C4 চক্রে কার্বন ডাইঅক্সাইডের গ্রহীতা হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। নাম কি? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এবং এর সঙ্গে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, ভাই দেখো পাইরুভিক অ্যাসিড খেয়াল করে দেখো, মনে আছে তোমাদের পাইরুভিক অ্যাসিড কত কার্বনের? পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বনের। পাইরুভিক অ্যাসিড কত কার্বনের? 3 কার্বনের। সো যদি পরীক্ষায় আসে C4 চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা পদার্থটি কত কার্বন বিশিষ্ট? উত্তর হবে 3 কার্বন বিশিষ্ট। এই জন্য পার্থক্য করে পড়লে তোমার মনে থাকবে। C3 চক্রে দেখছিলাম রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটা ছিল 5 কার্বনের যৌগ, 5টা কার্বন আছে এটার মধ্যে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা 3টা কার্বন আছে, ঠিক আছে? এবং এখানে কার্বন ডাইঅক্সাইডটাকে যুক্ত করে এনজাইমের নাম হচ্ছে, ইউজুয়ালি কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করতে সহায়তা করে এনজাইমের নাম কার্বক্সিলেজ। কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে কার্বক্সিলেজ, বুঝতে পারছো? তাহলে কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে এনজাইমের নাম হচ্ছে কার্বক্সিলেজ। কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে এনজাইমের নাম হচ্ছে কার্বক্সিলেজ। ফাইন। চলে আসে এরপরে কেলভিন চক্রের প্রথম স্থায়ী যৌগ। এই যে কেলভিন চক্র বা C3 চক্রের প্রথম স্থায়ী যৌগ কোনটা? কেন বলছে এটা? কারণ আমরা জানি একটু দেখাইছিলাম রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটা যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় সে তৈরি করে অস্থায়ী কিটো অ্যাসিড। এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, কারণ অস্থায়ী কিটো অ্যাসিড আমার অনেক ফাংশন নাই। আমরা বলছে স্থায়ী কোনটা? স্থায়ী হচ্ছে পরেরটায় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আমরা সবাই জানি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন, মানে বেসিক্যালি গ্লিসারিক অ্যাসিড হচ্ছে 3 কার্বনের। উত্তর হচ্ছে 3 কার্বন। এই যে স্থায়ী, এটা হচ্ছে স্থায়ী, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাই হচ্ছে স্থায়ী পদার্থ, প্রথম স্থায়ী পদার্থ। এরপরে তো আরো অনেক আছে, আমার এটা ম্যাটার না। আমার প্রশ্ন হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ কোনটা? উত্তর হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ। চলে আসে পরেরটায়। প্রশ্নটা হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এ তূনে কিয়া কিয়া। দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট মানে কি? ফ্রুক্টোজ মানে 6 কার্বন, রাইট? 1 2 3 4 5 6, 6টা কার্বন। বলছে 6 নাম্বার কার্বনে ফসফেট আছে, ভেরি গুড। এরপরে বলছে 1,6 বিসফসফেট, বিস মানে 2টা, তার মানে 1 নম্বরে আরো একটা ফসফেট আসছে। ইয়ে কাহা সে আয়া? কোত্থেকে আসছে? এক্সট্রা একটা ফসফেট কোত্থেকে আসবে ভাই? অবশ্যই একটা এটিপি ভাঙবে, এটিপি ভেঙে এডিপি হয়েছে এবং আরেকটা ফসফেট এসে এখানে যুক্ত হয়েছে, রাইট? কারণ ফসফেটের সোর্সই হচ্ছে এটিপি। এটিপি মানে এডিনোসাইন ট্রাইফসফেট, 3টা ফসফেট, সেখান থেকে ভেঙে একটা ফসফেট যুক্ত হয়ে গেল আর থাকলো ডাইফসফেট 2টা। ওকে, তাহলে এখন আমরা বলছে পি চিহ্নিত স্থানে কোন এনজাইম ক্রিয়াশীল? মনে রাখবা শর্টকাট ট্রিক্স, যেখানে এটিপি সংশ্লিষ্ট কিছু আছে, এটিপি তৈরি হোক ভাঙুক যাই হোক, এটিপির কোনো কাহিনী আছে, সেখানে মনে রাখবা সেখানে এনজাইমের নাম হচ্ছে কাইনেজ। ভুল করার সুযোগ নাই। যেখানে এটিপির কোনো কাহিনী আছে মনে রাখবা ভাই, সেখানেই এনজাইমের নাম হচ্ছে কাইনেজ, ভুলার সুযোগ নাই। যেখানেই এটিপির কোনো কাহিনী আছে সেখানেই মনে রাখবা এনজাইমের নাম হলো কাইনেজ, একদম ফিক্সড। তো আমার এখানে এটিপি ভাঙছে তো, তাহলে কাইনেজ। দেখো যেহেতু এই যে ফ্রুক্টোজ থেকে, এই ফ্রুক্টোজের কাহিনী না, ফসফো ফ্রুক্টো কাইনেজ, এনজাইমের নামটা ইজি, ফসফো ফ্রুক্টো কাইনেজ। তো
তুমি ধরো কিছুই পারো না, তাও অন্তত পক্ষে এটা জানো যে এটিপির কাহিনী হইলে কাইনেজ। এবার দেখো মিলায় দেখো, এখানে আর কোথাও কাইনেজ নাই, কাইনেজ আছে শুধু এক জায়গায়, এই যে উত্তর হচ্ছে এইটা। তারপরও পুরো নামটাই পারা যায়, ফসফো, যে ফসফো ফ্রুক্টো কাইনেজ, দ্যাটস ইট। ওকে, তাহলে ফসফো ফ্রুক্টো কাইনেজ, পারবেন তো ইনশাল্লাহ? ওকে, বিশ্বাস করি পারবা। ঠিক আছে, চলে আসে পরেরটা। গ্লাইকোলাইসিসের সময় NADH+ থেকে কয়টি এটিপি পাওয়া যায়? আচ্ছা, খুবই একটা ভালো প্রশ্ন করছে এটা। আসলে প্রশ্নটা যদি তোমার বলতো যে টোটাল কয়টা এটিপি পাওয়া যায় সেটা একটা, আর প্রশ্ন বলছে যে NADH+ থেকে কয়টি এটিপি পাওয়া যায়, এখানে আসলে প্রশ্নটা একটু চিন্তা করতে হবে। কারণ কি ভাই, নর্মালি এক অণু NADH2 থেকে বা এক অণু NADH+ থেকে নর্মালি কিন্তু 3 অণু এটিপি পাওয়া যায়। এটা হচ্ছে নর্মাল রুলস। ঠিক আছে, নর্মাল থিওরি হচ্ছে এটা। কিন্তু গ্লাইকোলাইসিসে যে NADH2 পাওয়া যায়, এখান থেকে 3 অণু এটিপি না, এখান থেকে এটিপি পাওয়া যায় একটা কম, 2 অণু এটিপি। গ্লাইকোলাইসিসে পাওয়া যায় 2 অণু। প্রশ্ন হচ্ছে কেন ভাই? কারণ দেখো, ধরো এটা হচ্ছে আমার কোষ, এই কোষের মধ্যে সাপোজ ভাইয়া এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সাপোজ এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, গ্লাইকোলাইসিসের বিক্রিয়াটা কোথায় হয়? গ্লাইকোলাইসিসের বিক্রিয়াটা হয় এখানে, সাইটোপ্লাজমে। তোমরা সবাই জানো গ্লাইকোলাইসিস হচ্ছে সবাত এবং অবাত উভয় শ্বসনের প্রথম ধাপ। কেন? কারণ এই ধাপটা হয় সাইটোপ্লাজমের মধ্যে। এই ধাপটা কোথায় হয়? সাইটোপ্লাজমে। আর যে কোনো কোষেরই সাইটোপ্লাজম আছে, সেটা আদি কোষ হোক, প্রকৃত কোষ, যে কোনো কোষ। কিন্তু মাইটোকন্ড্রিয়া সবার নাই, মাইটোকন্ড্রিয়া থাকে প্রকৃত কোষের। এই জন্য যাদের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে ওদের বেলায় বাকি ধাপগুলো হয়, আর যাদের মধ্যে মাইটোকন্ড্রিয়া নেই, যেমন ব্যাকটেরিয়া, ওদের বেলায় গ্লাইকোলাইসিসের পরে উল্টাপাল্টা অন্য দুই একটা বিক্রিয়া হয়, পুরোপুরি শ্বসন হয় না। তাহলে দেখো, এখন গ্লাইকোলাইসিস কোথায় হয়? আমরা দেখতে পাইলাম ভাইয়া গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমের মধ্যে, রাইট? এখন এই সাইটোপ্লাজমে ধরো এই NADH তৈরি হয়েছে, হওয়ার পরে ওকে কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনটাকে ভেদ করে ভিতরে ঢুকতে হবে, তাই না? এই ভিতরে ঢুকার সময় তার কিছু শক্তি লস হয়, হারায় ফেলে, 1 এটিপি শক্তি হারায়। এই জন্য ভাই গ্লাইকোলাইসিসের বেলায় আমরা 3 অণু এটিপির জায়গায় একটা কম পাই, আমরা 2 অণু এটিপি পাই। ঠিক আছে, তাহলে গ্লাইকোলাইসিসের সময় আমরা NADH2 থেকে 1 অণু এটিপি কম পাই, কারণ সে যখন সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াতে ঢুকে, এই ঢুকার সময় ডেফিনেটলি এনার্জি লস হবে, 1 অণু এটিপি লস হয়। তাহলে এই ক্ষেত্রে উত্তর হচ্ছে ভাই 2টা এটিপি পাওয়া যায়। আর বাকি সকল ক্ষেত্রে ক্রেবস চক্রে আমরা যখন পড়বো, ক্রেবস চক্রে গিয়েও সেখানে নর্মালি 3টে তৈরি হবে, কারণ এগুলো তো ক্রেবস চক্রটা হয় ভিতরে কাহিনী, সো কোনো প্যারা নাই। কিন্তু গ্লাইকোলাইসিস যেহেতু সাইটোপ্লাজমের মধ্যে হয়, এই জন্য ওর ভিতরে ঢুকার সময় তার এনার্জি লস হয়, 1 অণু এটিপি খরচ হয়ে যায়। ক্লিয়ার? ওকে, চলে আসে পরেরটায়। নিচের কোনটিকে বায়োলজিক্যাল কয়েন বলে? একদম দুধভাত প্রশ্ন, সবাই জানি আমরা এটিপি কে বলা হয় বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা। কেন মুদ্রা বললাম? কারণ বাকি যত শক্তির ভান্ডারে তৈরি হোক সবগুলা ভেঙে ভেঙে এটিপি হইতে হয়, তারপর গিয়ে কাজ করে। এখন এটিপি মূলত কয়েন, আমরা যেরকম ডিরেক্ট কয়েন ইউজ করে কোনো কিছু কিনি, যে টাকা চলে আসছে, টাকার কয়েন ঘুরে ফিরে একই কথাই। তো এই ক্ষেত্রে আর কি, তো আমরা যেরকম ইউজ করি, সাপোজ তোমার আমার কাছে মনে করো অনেক বড় একটা নোট আছে, সরি একটা চেক আছে, ব্যাংকের 10 কোটি টাকা চেক আছে। তুমি এটা দিয়ে যদি দোকানদার মামা বল, মামা আপনি একটা চিপস দেন, এই নেন 10 কোটি টাকা চেক, আপনি আমার বাকিটা দেন, দিবে না, কারণ উনি চায় টাকা, লেনদেন হবে টাকায়। তো শক্তির লেনদেন হয় মূলত এটিপির মাধ্যমে। ঠিক আছে, এই জন্য যত বড় বড় শক্তির ভান্ডারই হোক, এদেরকে ভেঙে এটিপিতে কনভার্ট হতে হয়। যেমন ভাই দেখো, 1 অণু NADH2 একটুকে পড়াইছি, এটা ভেঙে নর্মালি তৈরি হয় 3 অণু এটিপি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আমাদের মাইটোকন্ড্রিয়াতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে, তার মধ্যে গিয়ে ভাঙে, বুঝছো? চেইনের মধ্যে যায় আর ভেঙে, ওই যে ব্যাংকের মধ্যে দিছ টাকা বেড়েছে, এরকম। 1 অণু FADH2 থেকে তৈরি হয় 2 অণু এটিপি, আর 1 অণু GTP যেটা আছে সেটা একই টাইপ, 1 অণু GTP থেকে 1 অণু এটিপি তৈরি হয়। এইটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে ফেলবা। তাহলে 1 অণু NADH2 থেকে তৈরি হয় 3 অণু এটিপি, 1 অণু FADH2 থেকে 2 অণু এটিপি, 1 অণু GTP থেকে জিটিপি যা আছে এটিপি একদম সেম টু সেম। কারণ দেখো ভাই, জি মানে গোয়া, ওই যে এডিনিন গুয়ানিন পড়ছো না, গুয়ানিন, এ মানে এডিনিন, তো এখানে তো কেউ কারোর চেয়ে কম পাওয়ারফুল না, এখানে যা আছে তাই, কিন্তু অবশ্যই এটিপিতে কনভার্ট হইতে হবে। জিটিপি মনে করো ডলার, ডলার বলা যাবে না,
এটা কারণ সমমান হইতে হবে, যদি আমাদের ডলারের মান সমান না, তারপরে আমি ধরে নিচ্ছি আর কি যেটা পাওয়ার সেম, অবশ্যই তাকে এটিপিতে কনভার্ট হইতে হবে। তুমি বাংলাদেশের যদি দোকানদারে ডলার দাও, সে বুঝবে না, তার কাছে টাকা দিতে হবে। এই যে এটিপি হচ্ছে সেই টাকা, সেই কয়েন, সেই মুদ্রা। ঠিক আছে, ফাইন। এখান থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ পরীক্ষায় আসতে পারে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ পোড়ালে কত অণু এটিপি খরচ হয়? আচ্ছা, খরচ বলছে ভাইয়া, গ্লাইকোলাইসিসের নেট হিসেব, গ্লাইকোলাইসিসের হিসেব তোমার বুঝতে হবে। যখন গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজকে ভাঙে, তখন 2 অণু এটিপি খরচ হয়। কত অণু এটিপি খরচ হয়? 2 অণু এটিপি খরচ হয়। আর তৈরি হয় কি ভাই, দেখো তৈরি হয় 2 অণু NADH2 এবং 2 অণু এটিপি। এই 4 অণু এটিপি। এই জিনিসটা তৈরি হয়, বুঝতে পারছো? তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় খরচ হয় 2 অণু এটিপি, আর তৈরি হয় 2 অণু NADH2 4 অণু এটিপি। আমরা যখন নিট হিসাব বের করবো, আমাদের কিন্তু পরীক্ষায় নিট হিসাব আসে। নিট ফলাফল কি, বিয়োগ যোগ করে কি হয়? আমাদের তৈরি ছিল 4 অণু এটিপি, 4 থেকে 2টা খরচ বাদ দিতে হবে, থাকতেছে 2 অণু এটিপি। আর এই যে 2 অণু NADH2, তোমাকে ভাই বলছিলাম 2 অণু NADH2 থেকে কি পাওয়া যাবে বলতো? 2 × 2 এটিপি, কারণ আমরা জানি একটা করে খরচ হয়ে যায়। 2 × 4, 4 × 2 = 6। এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আলটিমেটলি আমরা মোট 6 অণু এটিপি পাই। ঠিক আছে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া তোমরা সবাই জানো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া অনেকগুলো ধাপ আছে, প্রায় 10টা এনজাইম কাজ করে এখানে, 10টা এনজাইম। এবং এই প্রত্যেকটা এনজাইমই কিন্তু দ্রবণীয়, মনে রাখবা। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে এনজাইমগুলো আছে, 10টা এনজাইমই দ্রবণীয়। ওকে, এবং মনে রাখার সহজ টেকনিক বলে দিছিলাম, এটিপির কোনো কাহিনী থাকলেই মনে রাখবা এনজাইমের নাম হচ্ছে কাইনেজ। এটিপির কোনো কাহিনী হইলে এনজাইমের নাম কাইনেজ, আর NADH এর কোনো কাহিনী হইলে এনজাইমের নাম মনে রাখবা ডিহাইড্রোজিনেজ। ডিহাইড্রোজিনেজ, একদম শর্টকাট, গ্লাইকোলাইসিস শেষ। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কোথায় হয়? এটা সবাত এবং অবাত উভয়ের কমন ধাপ, এবং এটা হয় সাইটোপ্লাজমে। কোথায় হয়? সাইটোপ্লাজমে। এক অণু গ্লুকোজ ভেঙে কি তৈরি হয়? 2 অণু পাইরুভিক অ্যাসিড। 2 অণু পাইরুভিক অ্যাসিড। এই হচ্ছে ভাইয়া কাহিনী, গ্লাইকোলাইসিস শেষ। এক অণু গ্লুকোজ ভেঙে তৈরি হয় 2 অণু পাইরুভিক অ্যাসিড। পারবা? ওকে, পারা উচিত। সাইটোপ্লাজমে হয়, এবং যেহেতু সাইটোপ্লাজম 2 জনেরই আছে, এই জন্য সবাত মানে অক্সিজেন সহ বা অক্সিজেন ছাড়া উভয়ের কমন ধাপ বা উভয়ের প্রাথমিক ধাপ, উভয়ের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। যে একদম গ্লাইকোলাইসিসের সবকিছু এখানে আছে। ঠিক আছে, ইনশাল্লাহ। আমার উত্তর কি বলছে? কত অণু এটিপি খরচ হয়? দেখছি খরচ কত হয়? খরচ হচ্ছে 2 অণু এটিপি। উত্তর হচ্ছে 2 অণু এটিপি খরচ হয়। এবং তোমার এখান থেকে যে প্রশ্নই আসুক তুমি অ্যান্সার করতে পারবা। এগুলো কিন্তু সিকিউরিটিও লাগবে। ওকে, এরপরে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট। বুঝে গেছো ভাই, এই 6 নম্বর ফসফেটটা, 6 নম্বর কার্বনের ফসফেট কোত্থেকে আসছে? এটিপি থেকে। এই যে এক্স্যাক্টলি এটিপি ভেঙে তৈরি হয়েছে। ভেরি গুড। বলছে এখানে কোন এনজাইমটা ক্রিয়াশীল? এনজাইমের নাম কি? তুমি আমাকে বলো তো, পারো কিনা? পারো? এটিপি কথা বললেই এনজাইমের নাম কি? কাইনেজ, তাই না? ভেরি গুড, আই লাভ ইউ। এই যে দেখো কাইনেজ, আই লাভ ইউ যারা পারছো। তাহলে এটিপি ভাঙলেই তো বলছিলাম ভাইয়া এনজাইমের নাম কাইনেজ। এই যে মিলে দেখো কাইনেজ, তোমার এটিপি সংক্রান্ত যাই পাবা কাইনেজ শেষ। চলে আসে পরেরটায়। শ্বসনে অক্সিজেনের উপস্থিতিতে এডিপি থেকে এটিপি তৈরি হয়, এই প্রক্রিয়ার নাম কি? ভাই দেখো, অক্সিজেনের উপস্থিতিতে হয় আর এটিপি তৈরি হয়। ভাই দেখো, এটিপি তৈরি হয় এডিপির সাথে যখন একটা ফসফেট যুক্ত হয়, তখন তৈরি হয় এটিপি। ফসফেট যুক্ত হওয়াটাকে আমরা বলি ফসফোরাইলেশন। কি বলি? ফসফোরাইলেশন। এই যে ফসফোরাইলেশন, 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 ফসফোরাইলেশন। ভাই 3 জায়গায় ফসফোরাইলেশন আছে, এই তুনে কিয়া কিয়া। ফসফেট যুক্ত হওয়াটাকে আমরা কি বলি? ফসফোরাইলেশন। ভেরি গুড। এখন খেলা হচ্ছে এই জায়গায়, অক্সিজেনের উপস্থিতিতে হয়, তাহলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন শেষ। ঠিক আছে, এটা কেন বললাম? কারণ সালোক সংশ্লেষণের সময় অক্সিজেন তো না, ওই সময় আলোর উপস্থিতিতে হয়। আলো মানে ফটো, এর জন্য হচ্ছে এইটা ফটো ফসফোরাইলেশন। দুইটা ইম্পর্টেন্ট এমসিকিউ শেষ। তাহলে যেহেতু অক্সিজেনের উপস্থিতিতে ফসফোরাইলেশন হয়, এই জন্য এই প্রশ্নের উত্তর হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আর সালোক সংশ্লেষণের সময় বলে দিবে, সালোক সংশ্লেষণে আলো লাগে, রাইট? তো আলোর উপস্থিতিতে যখন হবে, এইটাকে আমরা বলবো
ফটোফসফোরিলেশন এইখানে আছে। ডান, ইনশাল্লাহ। চলো সে পরটায়, সবাত এবং অবাত উভয় শ্বসনের প্রথম ধাপ কোনটা? আর বাচ্চা বলা, গ্লাইকোলাইসিস। একদম দুধ ভাত না, একদম দুধ ভাত। ওকে ফাইন। ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত পদার্থ, ভাই ক্রেবস চক্র এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হয়, এবং এইটা কিন্তু অনেক বেশি পরিমাণের শক্তি তৈরির জন্য দায়ী। এই ক্রেবস চক্রের মাধ্যমে ভাইয়া মনে রাখবা প্রায় 24 অণু এটিপি তৈরি হয়। কত অণু এটিপি? 24 অণু। খুবই ইম্পর্টেন্ট, সবাত শ্বসনের একটা গুরুত্বপূর্ণ ধাপ। কত অণু এটিপি বলছি? 24 অণু এটিপি। অনেক, তাই না? আচ্ছা, ভেরি গুড। এখন দেখো, এই ক্রেবস চক্রের অপর নাম হচ্ছে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। দেখো আমি ওখানে যাচ্ছি না, টিসিএ সাইকেল বলে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত পদার্থ কোনটা? ভাই দেখো, ক্রেবস চক্রে তোমরা জানো কিনা, ক্রেবস চক্রে যখন এসিটাইল কোয়ে এসে যুক্ত হয়, আমাদের কোষের মধ্যে থাকে কোষের আবাসিক অণু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কোষের মধ্যে থাকে, এই জন্য এটাকে বলে কোষের আবাসিক অণু। কোষের মধ্যে থাকে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে এসিটাইল কোয়ে যুক্ত হয়, যুক্ত হওয়ার ফলে তৈরি হয় সাইট্রিক অ্যাসিড। কি তৈরি হয়? সাইট্রিক অ্যাসিড। এইটাই হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ, এটাই ক্রেবস চক্রের প্রথম, এইটাই সাইট্রিক অ্যাসিড। উত্তর হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তাহলে আমাদের কোষের মধ্যে কি থাকে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এবং এইটাকে বলে কোষের আবাসিক অণু। কি বলে ভাইয়া? কোষের আবাসিক অণু। কেন আবাসিক অণু বলে? কেন আবাসিক অণু বলে? কারণ এটা কোষের মধ্যে বিরাজমান থাকে, কোষের মধ্যে। এইটার সঙ্গে এসিটাইল কোয়ে যুক্ত হয়। কি যুক্ত হয়? এসিটাইল কোয়ে যুক্ত হয়, হওয়ার পর তৈরি হয় সাইট্রিক অ্যাসিড। তো এটা হচ্ছে, এই অক্সালিক অ্যাসিডটা হচ্ছে 4 কার্বনের, এটা হচ্ছে 2 কার্বনের, সব মিলে এটা হচ্ছে 6 কার্বন। সাইট্রিক অ্যাসিড হচ্ছে 6 কার্বন। ফাইন, তো সে পরটায়, ক্রেবস চক্রে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরির সময় কোন এনজাইম থেকে সাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়? আচ্ছা, এখানে ব্যবহৃত না, কোন এনজাইমের মাধ্যমে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়, প্রশ্নটা তৈরি হয়। ভাই দেখো, একদম বাচ্চা প্রশ্ন, বুঝছো? এই যে একটু দেখাইছি এটাই, যে এখানে এখানে কোন এনজাইমটা কাজ করে, সাইট্রিক অ্যাসিড তৈরির জন্য কোন এনজাইম কাজ করে। ভাই এটার এনজাইমের নামগুলো একদমই সহজ, লিখে আছে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এনজাইমের নাম হচ্ছে সাইট্রেট সিনথেস। তা তৈরি হয় সেই অনুযায়ী নাম। এখানে এনজাইমের নাম কি হবে? কি তৈরি হচ্ছে? সাইট্রিক অ্যাসিড। তাহলে এনজাইমের নাম হচ্ছে সাইট্রেট সিনথেস। এসব মিলে দেখি, তাহলে কি তৈরি হয়? উত্তর হচ্ছে সাইট্রেট সিনথেস। যেহেতু আমার সাইট্রিক অ্যাসিড তৈরি হয়, তাহলে সেই সাথে মিল রেখে এনজাইমের নাম হলো সাইট্রেট সিনথেস। ওকে, এটিপি থাকলে কাইনেজ লাগাই দিবা, এনওডিএইচ হলে ডিহাইড্রোজেনেজ। ওকে, চলো সে পরে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন করতে কয়টা এনজাইম? এটা একটু আগে পড়া ফেলছি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এনজাইম হচ্ছে টোটাল 10টা এনজাইম, এবং সবকটা এনজাইম দ্রবণীয়। এখানে তোমাদের যারা একটু বেশি ভালো পারে ওদের একটু প্যাচ লাগতে পারে। ভাই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে ধাপ কয়টা? মনে রাখবা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কিন্তু 9টা বিক্রিয়া হয়। 9টা বিক্রিয়া, 9টা বিক্রিয়ায় 10টা এনজাইম। কেন 9টা বিক্রিয়ায় 10টা এনজাইম? কেন? কারণ মাঝখানে যখন দেখবা অ্যালডিহাইড এবং কিটোন তৈরি হয়, হ্যাঁ, এই যে তোমার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার সঙ্গে তুমি দেখবা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, এটা মাঝখানে ডাবল রিঅ্যাকশন আছে একটা, উপর থেকে একটা বিক্রিয়া হয়, এবং এখানে এখানে আরেকটা এরকম সমানুক বিক্রিয়া হয়, সমানুকরণ বিক্রিয়া। এই জন্য এখানে 2টা এনজাইম লাগে। সো এখানে একটা পয়েন্টেই যদিও 9টা ধাপ, কিন্তু 2টা এনজাইম লাগতেছে, এই জন্য মোট এনজাইমটা বেড়ে গেছে। সো জাস্ট তুমি ইনশাল্লাহ মনে রাখো 9টা ধাপ 10টা এনজাইম। আর তোমাদের সিকিউ ক্লাস তো ভাই দেখাইছি এনজাইমগুলোর নাম, তোমরা ওয়ানশট সিকিউ থেকে দেখে ফেলবা। এবং এই সবকটা এনজাইম দ্রবণীয়, আর যত এমসিকিউ আছে সবগুলো পড়ায় ফেলছি। তাহলে আমরা কয়টা এনজাইম লাগে? উত্তর 10টা এনজাইম। কয়টা এনজাইম? 10টা এনজাইম। ঠিক আছে, আচ্ছা ফাইন। শ্বসন প্রক্রিয়ায় অভ্যন্তরীণ প্রভাবক, অভ্যন্তরীণ মানে যেটি ভিতরে আছে, অভ্যন্তরীণ প্রভাবক কি আছে খেয়াল করে দেখো। এই যে শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক, ভিতরে ভিতরে কাহিনী হচ্ছে, দেখো এই যে তাপমাত্রা বাইরের, আলো বাইরের, পানি বাইরের, খনিজ লবণ, এটা ভিতরের অভ্যন্তরীণ প্রভাবক। সিম্পল, তাপমাত্রা, আলো, পানি এগুলো সব বাইরের কাহিনী, খনিজ লবণ হচ্ছে ভিতরের আয়নের একটা কাহিনী, তাই না? খনিজ লবণ, আয়ন, এগুলো ভিতরের সাথে বাইরের মিক্স, ভিতরেও আছে। সেটা অভ্যন্তরীণ মানে ভিতরের। উত্তর হচ্ছে খনিজ লবণ। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, একটু আগে পড়াইছি। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটার মূলত কার্বন সংখ্যা কত? 4 কার্বন। এটা থেকে যখন এসিটাইল কোয়ে যুক্ত হয় তখন তৈরি হয় সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড হচ্ছে 6 কার্বন। আমার প্রশ্ন হচ্ছে এইটা, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের কার্বন সংখ্যা কত? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের কার্বন সংখ্যা 4 কার্বন। এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের কার্বন সংখ্যা 4টা। নেক্সট, ট্রাইকার্বক্সিলিক চক্র নিচে কোনটা? আগেই বলছি, ট্রাইকার্বক্সিলিক চক্র মানে ক্রেবস চক্র।
ট্রাইকার্বক্সিলিক চক্র মানেই ক্রেবস চক্র, মাইটোকন্ড্রিয়াতে হয় এবং খুব ইম্পর্টেন্ট, তাই না? মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্স স্ট্রোমার পার্ট এখানে হয়। অবাধ শোষণে গ্লুকোজ ভেঙে কি উৎপন্ন হয়? অবাধ শোষণ মানে এখানে অক্সিজেন নাই, অক্সিজেন নাই, এখানে গ্লুকোজ ভেঙে কি তৈরি হবে? খেয়াল করে দেখো, অবাধ শোষণে দুইটা ধাপ আছে, মানে দুইটা টাইপ আছে। একটা টাইপে তৈরি হয় ইথাইল অ্যালকোহল, খেয়াল করো, ইথাইল অ্যালকোহল বা ইথানল এবং তার সাথে পানি, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড। তাহলে হিসাবটা দেখো, গ্লুকোজ মানে হচ্ছে 6 কার্বন, তাই না ভাইয়া? গ্লুকোজ মানে কত কার্বন? 6 কার্বন। মিলে দেখো তো, 2 অণু ইথাইল অ্যালকোহল, 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এটা একটা অবাধ শোষণ, কারণ ইথাইল অ্যালকোহল মানে 2 কার্বন, তাহলে 2 2 4টা, আর এখানে 2টা, মোট হয়ে গেল 6টা। এটা হচ্ছে একটা টাইপ। আরেকটা টাইপে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না, ওইটাও আসতে পারে পরীক্ষায়। আরেকটা টাইপে গ্লুকোজ হচ্ছে 6 কার্বন, ভেরি গুড, গ্লুকোজ ভেঙে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন, সো 2 অণু ল্যাকটিক অ্যাসিড, শেষ। এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার সুযোগ নাই। এই জন্য তুমি খেয়াল রাখবা ভাইয়া, তোমার উদ্দীপকের মধ্যে অপশনে প্রশ্নে কি দেয়া আছে। যদি কার্বন ডাইঅক্সাইড থাকে তার সঙ্গে অবশ্যই তৈরি হবে ইথাইল অ্যালকোহল। যদি কার্বন ডাইঅক্সাইড না থাকে সেখানে কি তৈরি হবে? ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, সো আমার এখানে এক নম্বরে দেওয়া আছে উত্তরটা কার্বন ডাইঅক্সাইড এবং ইথাইল অ্যালকোহল, আর কোনোটাই মিলে না আমার। যদি এখানে ল্যাকটিক অ্যাসিড থাকতো তাহলে কিন্তু তার সঙ্গে কিন্তু কার্বন ডাইঅক্সাইড থাকবে না, দেখছো? এই যে 3 2 6 মিলে গেছে, কিন্তু 2 অণু 3 2 6 6 মিলে গেছে, খেয়াল রাখবা কিন্তু। তো যখন ইথাইল অ্যালকোহল তৈরি হবে তখন অবশ্যই তার সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আর যখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে তখন তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না। ঠিক আছে। গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান। ভাই, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তৈরি হয় পাইরুভিক অ্যাসিড, বুঝছো? কি তৈরি হয় আমরা সবাই জানি, পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় এসিটাইল কোয়ে, এসিটাইল কোয়ে, আর এসিটাইল কোয়ে পরবর্তীতে ক্রেবস চক্রে প্রবেশ করে, ক্রেবস সাইকেলে প্রবেশ করে, শেষ। বোঝা যাচ্ছে এদের মধ্যে সংযোগকারী উপাদান হচ্ছে এসিটাইল কোয়ে, এই যে এসিটাইল কোয়ে, উত্তর হচ্ছে এসিটাইল কোয়ে। সংযোগকারী কোনটা? এসিটাইল কোয়ে, শেষ। সালোক সংশ্লেষণের সময় ফটোলাইসিসে উৎপন্ন গ্যাস শ্বসনের কোন পর্যায়ে ব্যবহৃত হয়? ভাই, সালোক সংশ্লেষণের সময় ফটোলাইসিস মানে পানি, পানির ভাঙনে উৎপন্ন গ্যাস হচ্ছে অক্সিজেন। বলছে এই অক্সিজেনটা হাফন অক্সিজেন, এটা কোন পর্যায়ে ব্যবহৃত হয়? এটা তোমরা সবাই জানো, সালোক সংশ্লেষণ সবাদ শোষণের লাস্টের যে ধাপটা না হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ওই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ইলেকট্রনের গ্রহিতা কিন্তু অক্সিজেন, এই অক্সিজেনটা ব্যবহৃত হয় ওই জায়গা থেকে। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষণের যে অক্সিজেনটা তৈরি হচ্ছে সেটা শ্বসনের কোন ধাপে গিয়ে ব্যবহৃত হয় বা ইউজ হয়? উত্তর হচ্ছে সবার লাস্টের ধাপ, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়ে ওই ইলেকট্রনটা ঘুরে 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 লাস্টে গিয়ে এই অক্সিজেন এবং প্রোটনের সাথে মিলে পানি তৈরি করে। এই জন্য বলা হয় উপজাত হিসেবে পানি বের হয়। ঠিক আছে, তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই ধাপে গিয়ে অক্সিজেনটা ইউজ হয়, এই ধাপে গিয়ে অক্সিজেনটা ইউজ হয়। কোন ধাপ বললাম? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠিক আছে, এরপর 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু জিটিপি মিলে মোট হিসাব করতে বলছে কতটা এটিপি। 6 অণু NADH2 6 × 3 318টা, 2 অণু FADH2 2 2 4, আর যোগ 2 অণু জিটিপি মানে 2 অণু এটিপি। এটা তোমাকে আগেই ভাই দেখাইছি। 1 অণু NADH2 থেকে 3টা করে পাওয়া যায়, 1 অণু FADH2 থেকে 2টা করে পাওয়া যায়, আর জিটিপি থেকে যা আছে তাই একটা করে একটাই পাওয়া যাবে, একটা থেকে একটা, দুটো থেকে দুইটা। তাহলে 18 4 22, 22 দিয়ে 24, এই যে 24টা এটিপি। এই যে এটা কিন্তু আমাদের ক্রেবস সাইকেলের হিসেব, বুঝছো? এই হিসেবটা কিন্তু ক্রেবস চক্রে কিন্তু এই পরিমাণ এটিপি তৈরি হয়। ঠিক এভাবে 6 অণু NADH2 তৈরি হয়, 2 অণু এটা, 2 অণু জিটিপি, এটাই তৈরি হয়, এবং সব মিলে 24টা। তোমরা জানো ভাইয়া, উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু উদ্ভিদের শরীরে শর্করা পরিবাহিত হয় গ্লুকোজ হিসেবে নাকি সুক্রোজ হিসেবে? কে বলতে পারবা? উদ্ভিদের শরীরে, শুধু আমাদের শরীরে যেমন গ্লুকোজ হিসেবে সারা বডিতে রক্তের শর্করা পরিবাহিত হয়, ভেরি গুড। গাছপালার ক্ষেত্রে বা উদ্ভিদের ক্ষেত্রে শর্করা মূলত কি হিসেবে পরিবাহিত হয়, গ্লুকোজ নাকি সুক্রোজ? উত্তর হচ্ছে সুক্রোজ। মনে রাখবা, উদ্ভিদের প্রধান ট্রান্সলোকেটেড সুগার হচ্ছে সুক্রোজ। উদ্ভিদের শরীরে শর্করা সুক্রোজ হিসেবে পরিবাহিত হয়, কি হিসেবে? সুক্রোজ হিসেবে পরিবাহিত হয়, ভেরি গুড। নেক্সট, কার্বোহাইড্রেট থেকে ল্যাকটিক অ্যাসিড, এই যে পড়াই ফেলছি, অবাধ শোষণ, তাই না? পড়াই ফেলছি অবাধ শোষণ, এই যে অবাধ শোষণ, এই যে অবাধ শোষণ পড়াই ফেলছিল এটা আগেই। এবং যখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে তখন কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে? না ভাই,
শুধুমাত্র ইথাইল অ্যালকোহলের বেলা তৈরি হবে, ল্যাকটিক অ্যাসিডের বেলা হবে না। নিচে কোনটিতে অবাধ শোষণ ঘটে? অবাধ শোষণ ঘটে তাদের মধ্যে যাদের মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই, মানে আদিকোষ, মানে ব্যাকটেরিয়া। এই যে ব্যাকটেরিয়া করে দেখো, ইউরোথ্রিক্স তো ব্যাকটেরিয়া না সেবাল, এই যে ইকলাই, ইস্কেরিয়া কলাই মানে ইকলাই, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। তাহলে এর উত্তর আমরা জানি অবাধ শ্বসন ঘটে তার মধ্যে যার মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই। মাইটোকন্ড্রিয়া নাই মানে হচ্ছে আদিকোষ, আর আদিকোষের উদাহরণ একটা আমরা কমনলি সবাই জানি, সে হচ্ছে ব্যাকটেরিয়া। এই যে ব্যাকটেরিয়া এগুলো হচ্ছে সব আদিকোষ। এই যে দেখো আমার উদাহরণ হচ্ছে ইকলাই বা ইস্কেরিয়া কলাই, আদিকোষ। আদিকোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই, মাইটোকন্ড্রিয়া না থাকার কারণে ওরা অক্সিজেনকে ইউজ করতে পারে না, তখনই অবাধ শোষণ বলি। স্ট্রেপ্টোককাস লেকটিস ব্যাকটেরিয়া কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? খেয়াল করে দেখো, লেকটিস, ভাই দেখো লেকটিস, ল্যাক্টো দিয়ে যত কিছু পাবা বায়োলজিতে সব দুধ, দুধ রিলেটেড কিছু। বায়োলজিতে তুমি লেকটিস, ল্যাক্টো যা কিছু পাবা, ল্যাকটি দিয়ে যা পাবা সবে হচ্ছে দুধ রিলেটেড। ল্যাক্টো দুধ, এই দুধের পচন, তোমার দুধ যেটা থাকবে অপশনে সেটাই। ল্যাক্টো লেকটি যাই পাবা উত্তর কি হবে? দুধ। দুগ্ধ শিল্পে হচ্ছে এটা, ঠিক আছে। সবাত শ্বসনে গ্লুকোজের শ্বসনিকা এটা হচ্ছে 1 ফিক্সড। গ্লুকোজের শ্বসনিকা হচ্ছে 1। এখানে আমাদের কিছু শ্বসনিকার মুখস্থ করতে হবে, যেমন গ্লুকোজ তো সহজ 1, এক কোনো মুখস্থ করার কিছু নাই। ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিডের বেলা হচ্ছে 1.33। আরেকটা আছে ওলিক অ্যাসিড, ওলিক ও ও মানে ও 0.71। এই যে ম্যালিক অ্যাসিড হচ্ছে 1.33, ওলিক অ্যাসিড 0.71। তাহলে আমার গ্লুকোজের কত? 1। এই যে গ্লুকোজের শ্বসনিকা হচ্ছে 1। সেটা 1.00 কেন দিছে আবার অপশনে? আমি একটা অপশন চেক দিয়ে নেই, ওয়েট আ মিনিট। ও চেক, হ্যাঁ এটা ভুল আসছিল, 1.33 ছিল অপশনে, 33 ছিল, এটা বলি উত্তর হচ্ছে 1। এই যে অ্যান্সার হচ্ছে 1, ঠিক আছে ফাইন। চলে আসে পরে, ফার্মেন্টেশনের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক? ফার্মেন্টেশন, ফার্মেন্টেশন হচ্ছে অবাধ শোষণ, সহজ কথা অবাধ শোষণ। প্রশ্ন পাউরুটি শিল্পে ইস্টের মধ্যে ফার্মেন্টেশন, এই হচ্ছে অবাধ শোষণ। ফার্মেন্টেশন সহজ কথায় ফার্মেন্টেশন হচ্ছে এক প্রকার অবাধ শোষণ, এটা আর কোনো ডিলে করার দরকার নেই, সিম্পল থিং। ফার্মেন্টেশন হচ্ছে এক প্রকার অবাধ শোষণ, অক্সিজেন যখন থাকবে না তখন এটা হবে, ঠিক আছে। নেক্সট, ফার্মেন্টেশন প্রক্রিয়ায় নিচে কোন এনজাইমটি সবচেয়ে বেশি ক্রিয়াশীল হয়? ভাইয়া মনে রাখবা, গ্লুকোজকে ভাঙার জন্য, মানে অক্সিজেন ছাড়া, যখন অক্সিজেন নাই, অবাধ শোষণ, রাইট? ফার্মেন্টেশন মানে তো অবাধ শোষণ, তার মানে এখানে অক্সিজেন নাই। সো অক্সিজেন যখন থাকবে না তখন গ্লুকোজকে ভাঙে যে এনজাইম, সেই এনজাইমের নাম হলো জাইমেস। গ্লুকোজকে ভাঙে এনজাইমের নাম কি? জাইমেস। এই একমাত্র এনজাইম যে গ্লুকোজকে সরাসরি ভাঙতে পারে। তাহলে আমরা এখানে কোন এনজাইম কাজ করবে? উত্তর হচ্ছে জাইমেস। গ্লুকোজকে ভাঙে একমাত্র কোন এনজাইম? আমরা দেখতে পাচ্ছি জাইমেস। তাহলে আমার উত্তর কি হবে? জাইমেস। ফাইন। নেক্সট, উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে আমরা সবাই জানি খনিজ লবণ আয়ন হিসেবে পরিশোধিত হয়। ভেরি গুড। অ্যানায়ন সক্রিয়, আমরা আগেই ভাই পড়াইছি। ভেরি গুড। বলছিলাম কতে ক্যাটায়ন কতে কাপুরুষ নিষ্ক্রিয়। ভেরি গুড। 1 2 3 তিনটাই হয়েছে, ঠিক আছে, ইজি। এরপরটা দেখি, আধুনিক ধারণা অনুযায়ী পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার সঙ্গে কোন উপাদান সম্পৃক্ত? ভাই দেখো, পটাশিয়ামের মতবাদটা আছে। ভেরি গুড, আগে পড়েছি। স্টার্চের মতবাদ তোমাদের বইয়ে আছে, স্টার্চ সুগার মতবাদ বইয়ে আছে, কিন্তু মেলিক অ্যাসিডের কোনো সম্পর্কই নাই এখানে, বাদ। উত্তর হচ্ছে 1 2। স্টার্চের ঘটনাটা একটু বলে নেই, ধরো এটা একটু পরে লাগবে। ধরো একটা এই রক্ষী কোষের মধ্যে কি ছবি আঁকলাম, এটা ধরো তোমার নর্মালি রক্ষী কোষ, এটা আমি ধরতেছি। এখানে মনে করো স্টার্চ আছে, স্টার্চ জমা আছে। স্টার্চ কিন্তু পানিতে অদ্রবণীয়, যদি স্টার্চ ভিতরে জমা হয় বা তৈরি হয়, এটা পানির সাথে মিক্স হয় না, যার কারণে পানি বাইরে বের হয়ে চলে আসে। অবিশ্রণ মেনটেন করার জন্য পানি বাইরে বের হয়। তাহলে বাকিটা তুমি পারো, ভিতরে যে স্টার্চ থাকে পানি বাইরে বের হয়, এটা বুঝছো? পানি বাহিরে বের হয়, বাহিরে যায়, পত্ররন্ধ্র বতে বন্ধ হয়। এই যে পানি বাহিরে পড়াইছি আগে, ব দিয়ে বাহিরে যায় মানে পত্ররন্ধ্র বন্ধ হয়। তাহলে ভিতরে যদি স্টার্চ থাকে তার মানে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। আর স্টার্চ যদি ভেঙে চিনি হয়, চিনিতে রূপান্তরিত হয়, তখন পানি উল্টা ভিতরে ঢুকবে, পত্ররন্ধ্র খুলে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, সো আমাদের ইনশাআল্লাহ এটা পারবো। সক্রিয় খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে, সক্রিয় মানে তোমাকে ভাই বলছিলাম বিপাকীয় শক্তি লাগবে, বলছিলাম না? আচ্ছা, লিখা সাইটোক্রোম বাহক। ভাই খেয়াল করো, বাহক বলছিলাম যে কোনো শক্তি, তুমি শক্তিটা কোথায় কাজে লাগাবা?
তুমি যে শক্তিটা প্রয়োগ করবা, শক্তিটা দেওয়ার জন্য নিশ্চয়ই কেউ না কেউ থাকা লাগবে, যে ওর শক্তি দিছো, তুমি ও কি করো, ভিতর থেকে নিয়ে বাইরে পাম্প করে ঢুকাই দিছে, রাইট? বাইরে থেকে ভিতরে ঢুকাই দিছে। তো একজন তো থাকতে হবে যে শক্তিটা কাজে লাগাবে, সে হচ্ছে বাহক। এই কি বাহক, এই যে বাহক। ওকে ফাইন, সক্রিয় বেলায় বাহক লাগবে। নেক্সট, যেহেতু খনিজ লবণ, তো অবশ্যই অ্যানায়ন কেন তো লাগবেই, আমার অপশনে অ্যানায়ন তো আছেই। বেসিক্যালি অ্যানায়নটাই হচ্ছে সক্রিয় প্রক্রিয়া হয়, এবং অ্যানায়নের সাথে অবশ্যই ক্যাটায়ন ব্যালেন্স করতে হবে চার্জের নিরপেক্ষতা বোঝার জন্য একসাথে। উত্তর হচ্ছে এখানে 1 2 3। আচ্ছা নেক্সট, পত্ররন্ধ্র খুলে, এই যে আগে টেকনিক খেয়াল করো। পত্ররন্ধ্র আমরা বন্ধের টেকনিক পারি। বন্ধ মানে যখন পটাশিয়াম বাইরে যায়, খুলবে কখন? যখন পটাশিয়াম প্রবেশ করে। ভেরি গুড। কোষে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, এটা ভুল ভাই। কোষে যখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায় তখন পটাশিয়াম ভিতরে প্রবেশ করে, এটা হবে না। উত্তর হচ্ছে রক্ষীকোষ থেকে সক্রিয় হয়ে এই যে প্রোটন বের হয়। ভাইয়া তোমায় বলছিলাম, পটাশিয়াম যদি কোষের মধ্যে প্রবেশ করে ব্যালেন্স করার জন্য প্রোটন বাইরে বের হয়। উত্তর হচ্ছে 1 এবং 3। এই যে 1 এবং 3 হচ্ছে উত্তর, ঠিক আছে? তাহলে ভাই কার্বন ডাইঅক্সাইডের কাহিনী কি? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন কমে যাবে তখন পত্ররন্ধ্র খুলে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে সেটাকে ভিতরে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে গেলে তখন সেটা পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এটা আরো মজা আসে, বতে কার্বন ডাইঅক্সাইড বেরিয়েছে, পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা ফাইন, তো মোটামুটি ইনশাল্লাহ হয়েছে। আমরা চলে আসি পরেরটায়। পরেরটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এটা তুমি উত্তর করো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি উৎপাদিত হয়? তুমি আমাকে উত্তর করো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি উৎপাদিত হয়? বাচ্চা প্রশ্ন ভাই। সালোক সংশ্লেষণ তার মানে পানি তৈরি হবে, অক্সিজেন তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তো কাজে লাগাবে। তাহলে পানি এবং অক্সিজেন, উত্তর হচ্ছে পানি অক্সিজেন 2 এবং 3। অনেক সময় দেখা যাচ্ছে সহজ প্রশ্নে ভুল হইতে পারে, এই জন্য একটু খেয়াল করবা। হ্যাঁ, সালোক সংশ্লেষণ মানে খাদ্য তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড পানি কাজে লাগে, পানি অক্সিজেন। ভেরি গুড, ঠিক আছে। বিক্রিয়া সবাই পারো এটা, যে বিক্রিয়া 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানি বিক্রিয়া করে, মনে আছে, শর্করা অক্সিজেন পানি তৈরি করবে। এই হচ্ছে নর্মাল একদম সিম্পল বিক্রিয়া, তোমরা সবাই পারো। উত্তর হচ্ছে পানি এবং অক্সিজেন তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড এখানে ইউজ হয়ে যায়। ওকে, সালোক সংশ্লেষণের লিমিটিং ফ্যাক্টর কোন কোন ফ্যাক্টর গুলো আসলে সালোক সংশ্লেষণকে সবচেয়ে ভালোভাবে কন্ট্রোল করে? সহজ ভাষায় এখানে কি আছে দেখো। খনিজ লবণ পরিশোষণ, এটার সাথে আসলে সালোক সংশ্লেষণের তেমন কোনো সম্পর্ক নাই, বাদ। আলো, কার্বন ডাইঅক্সাইড অবশ্যই ইম্পর্টেন্ট, দুইটাই আমাদের সালোক সংশ্লেষণ হওয়ার না হওয়ার জন্য দায়ী। উত্তর হচ্ছে 2 3, শেষ। ইজি ওয়েতে চিন্তা করবা, অ্যান্সার করতে পারবা। অবাধ শ্বসনের ক্ষেত্রে প্রযোজ্য, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ভেরি গুড ভাই, পড়াইছি। ইস্ট হইতে পারে, ফার্মেন্টেশন পড়াইছি। অক্সিজেনের প্রয়োজন হয় না, অক্সিজেন নাই বলেই তো অবাধ শ্বসন। উত্তর হচ্ছে 1 এবং 2। অনেক সময় এমন হয় যে একটা অপশন বাদ দিতে পারলে অটোমেটিক্যালি বাকি দুইটা তুমি দাগাই দিতে পারবা, কারণ এখানে প্রত্যেকটা অপশন মিনিমাম 2টা করে আছে। ওকে, এবারে উদ্দীপকের কোষ 2টা। হ্যাঁ, ছবিটা নাই, এটা হচ্ছে একটা ছবি আর কি, সহজ কথায়। তার মানে বোঝা যাচ্ছে ছবিটা হচ্ছে এরকম। এই যে রক্ষী কোষ আর কি, সহজ কথা। রক্ষী কোষ 2টা স্ফীত অবস্থার জন্য প্রয়োজন। রক্ষী কোষ স্ফীত কখন হয়? আচ্ছা, উদ্দীপকটা নিচে দিচ্ছে। পাতা এবং উদ্ভিদের সবুজ অংশে অর্ধচন্দ্রাকৃতি 2টা কোষ, রক্ষী কোষ, আমরা বুঝতে পারতেছি। এরা স্ফীত হলে আমাদের এই পত্রচন্দ্র খুলে যায়। ভেরি গুড, চলে আসি। এদের জন্য বলছে কোন অবস্থার প্রয়োজন? নীল আলো ভাই, সালোক সংশ্লেষণ, সরি বলছে প্রস্বেদন। আমার এই রক্ষী কোষ যখন স্ফীত হয় পত্রচন্দ্র খুলে যায়, পানি বের হয়, প্রস্বেদন ভাই তোমাকে পড়াইছি। প্রস্বেদন ভালো হয় কোন আলোতে? প্রস্বেদনের নতে নীল, ভাই পড়াইছি না? পড়াইছি, ভেরি গুড। পটাশিয়াম আয়নের কোষে প্রবেশ, ভাই আমরা বলছিলাম পটাশিয়াম যখন বের হয় পত্ররন্ধ্র বন্ধ হয়, পটাশিয়াম যখন প্রবেশ করে পত্ররন্ধ্র খুলে যায়। স্ফীত হওয়া মানে পত্ররন্ধ্র খুলে যাওয়া। ভেরি গুড, উত্তর 2ও ঠিক আছে। পটাশিয়াম যদি প্রবেশ করে তাহলে হাইড্রোজেন আয়ন বের হবে, উল্টা হবে, অলওয়েজ উল্টা। 1 2 3, এই যে 1 2 3। তুমি কিছু নাও যদি পারো, এটা মনে রাখবা, পটাশিয়াম যদি ঢুকে হাইড্রোজেন বের হবে, উল্টা হবে, শেষ। এই 2টা হওয়া মানে উপরটা তো এমনিই পারছো, আগেই পড়ে ফেলছো, প্রস্বেদনের নতে নীল, আর এই 2টাও কারেক্ট। আমার উত্তর হচ্ছে 1 2 3, ঠিক আছে। তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকলেও তুমি এটা এমনি পারবা, তারপরেও তোমাকে ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার করে দিছি, ঠিক আছে। আচ্ছা, চলে আসার পরে উদ্দীপকের শারীরবৃত্তীয় প্রক্রিয়া কোনটি সঠিক? মানে আমার এই যে উদ্দীপকটা দেওয়া আছে এখানে প্রস্বেদন প্রক্রিয়া কোনটা সঠিক বলছে। প্রস্বেদন প্রক্রিয়া আমরা জানি দুর্বল উদ্ভিদ বেশি হয় না, উদ্ভিদকে শীতল রাখে। এই যে
উদ্ভিদকে শীতল রাখে। প্রশোধনে কিন্তু কিছু পরিমাণ গাছপালা থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায়, তাপ বের হয়ে যায়, এর মাধ্যমে উদ্ভিদকে সে ঠান্ডা রাখে, শীতল রাখে। ফাইন। উদ্দীপকে উল্লেখিত চিত্রটির নাম কি? এখানে দেখো 4টা আছে রক্ষী কোষ, সহকারী কোষ, 1 2 3 4, 4টা সহকারী কোষ। 4টা মানে টেট্রা, এই যে টেট্রাসাইটিক, টেট্রাসাইটিক, এই যে 4টা মানে টেট্রা। 2টা থাকলে ভাইয়া ডায়া বলতাম, হ্যাঁ, অ্যানাইসো বলতাম যদি তোমার কোনোভাবেই অ্যানাইসো কোনোভাবে সমান অসমান আকৃতির হয়। হ্যাঁ, আমরা এগুলো পড়েছি। এরপরে একটিনো, যখন রেডিয়ালি কোনো লম্বা লম্বা থাকবে একটিনো, এগুলো ভাগ আছে। তো আমাদের 4টা থাকলে টেট্রা, এবং খুবই ইজি, 4টা মানে টেট্রা। নেক্সট, এরপরে প্রশ্নটা তোমরা উত্তর করো। উদ্দীপকে উল্লেখিত গঠনটির বৈশিষ্ট্য কি? এই যে আমাদের উল্লেখিত গঠন মানে সংস্কৃত পত্রতন্ত্রের গঠন, এটার বৈশিষ্ট্য হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন আদান প্রদান করে, ভেরি গুড। মূলের পানি বাষ্প আকারে বের করে, ভেরি গুড। এর নিচে বায়ু কুঠুরি থাকে, ভেরি গুড। আমরা জানি পত্রতন্ত্রের নিচে বায়ু কুঠুরি আছে, এই যে উত্তর হচ্ছে 1 2 3। এর নিচে বায়ু কুঠুরি আছে, এটা এই পত্রতন্ত্র কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের আদান প্রদান ঘটায়। এটা অবশ্যই মূলের পানি বাষ্প আকারে বের করে দেয়, আমরা এটা প্রশোধন প্রক্রিয়া বলি, রাইট? বিজ্ঞানী কার্টিস এই প্রশোধনকে প্রয়োজনীয় অমঙ্গল বলেছেন। এরপরে চিত্রে পি চিহ্নিত অংশের নাম কি? পি কোনটা? এটা পত্রতন্ত্র। ওকে, ফাইন, পি মানে পত্রতন্ত্র। নেক্সট, পি চিহ্নিত অংশটা কাজ কি? পত্রতন্ত্রের কাজ কি? সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, ঠিকই তো। সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগায় অক্সিজেন তৈরি করা হয়, আমরা সবাই জানি। শ্বসন হচ্ছে উল্টা, অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, সবার জন্য। এটা গাছপালার জন্য, এটা সবার জন্য প্রযোজ্য। পানি বাষ্প আকারে বের করে দেয়, রাইট? 1 2 3, একদম ইজি এমসিকিউ, একদমই। প্র্যাকটিস করলেই তুমি দেখবে এগুলো পারতেছো, কাজ শেষ করার পর দেখবে সবই পারতেছো। চিত্রের এ চিহ্নিত অংশের নাম কি? এ হচ্ছে কোনটা? সম্ভবত এ মনে হয় এটা, ছবিটা ক্লিয়ার না। এটা হলে রক্ষী কোষ, এটা হলে রক্ষী কোষ, ফাইন। বি চিহ্নিত অংশটি উন্মুক্ত হওয়ার কারণ? বি মানে পত্রতন্ত্র, উন্মুক্ত মানে পত্রতন্ত্র খুলে যাওয়া। পত্রতন্ত্র খুলে যায় কখন বলছিলাম ভাই বলতো? বতে বহিঃবিশ্রবণ, বহিঃবিশ্রবণে বন্ধ হয়, তার মানে অন্তঃবিশ্রবণে খুলে যাবে, ভেরি গুড। আলোর উপস্থিতি, ভেরি গুড, আলোর উপস্থিতিতে খুলবে, আলো যখন থাকবে তখনই খুলবে, তাই না? রাতে সাধারণত বন্ধ থাকে। স্টার্চ সঞ্চয়, ভাই ওইটাকে পড়েছিলাম, যদি স্টার্চ থাকে ভিতরে, যদি স্টার্চ জমা হয় তখন পানি বাইরে বের হয়, বলছিলাম মনে আছে? পানি বাইরে বের হয়, পানি বাইরে বের হওয়া মানে পত্রতন্ত্র বতে বাইরে, বত বন্ধ হয়ে যাওয়া, এটা হবে না। এই যে আর বলছে খোলা, এই যে খোলা, উন্মুক্ত মানে খোলা, তাহলে উত্তর হচ্ছে 1 এবং 2, উত্তর হচ্ছে 1 এবং 2। এটা বুঝছো তো ভাইয়া? স্টার্চ জমা হওয়া মানে, স্টার্চ যেহেতু পানিতে অদ্রবণীয়, তো পানিতে বিরক্ত, কি রে ভাই এটা কি আসছে, ওর সাথে মিশতে পারি না, তো অসমোসিস প্রক্রিয়ায় তখন পানি বাইরে বের হয়ে যাবে। পানি বাইরে বের হওয়া মানে বন্ধ হওয়া, তার মানে স্টার্চ সঞ্চয় হইলে পত্রতন্ত্র বন্ধ হয়ে যায়। আমাকে বলছে খোলার কারণ, উত্তর হচ্ছে 1 এবং 2। ঠিক আছে কিনা? ঠিক আছে। আচ্ছা, ইনশাআল্লাহ, ভেরি গুড। এরপর আসি, আমাদের সালোক সংশ্লেষণের বিক্রিয়া দেয়া আছে, কার্বন ডাইঅক্সাইড 6 অণু 12 অণু পানি তৈরি করবে, আমরা জানি গ্লুকোজ C6 এই শর্করা আর কি, C6H12O6, পানি আর অক্সিজেন, 6 অণু অক্সিজেন, ভেরি গুড। তাহলে বলছে ওয়াই এর ক্ষেত্রে প্রযোজ্য, অক্সিজেনের ক্ষেত্রে প্রযোজ্য। এটা আলোক নিরপেক্ষ, নাউজুবিল্লাহ, অক্সিজেন তৈরি হয় আলোক অধ্যায়, আলোক নিরপেক্ষ না, এটা বাদ। তাহলে বাকি দুটো তো এমনি কারেক্ট, বুঝতে পারতেছো, উপজাত হিসেবে নির্গত হয়, ভেরি গুড। হ্যাঁ, উৎস হলো পানি, আমরা সবাই জানি সালোক সংশ্লেষণের যে অক্সিজেন তৈরি হয় এটা মূলত পানি থেকে আসে, এবং এটার জন্য কিন্তু অনেকগুলো পরীক্ষা আছে প্রমাণ করার জন্য। ভ্যান নিলের পরীক্ষা, হিলের পরীক্ষা, রুবেন কামিনের তেজস্ক্রিয় পরীক্ষা, সব পরীক্ষার মাধ্যমে কনফার্ম হয়েছে যে পানির থেকেই অক্সিজেনটা আসছে, কার্বন ডাইঅক্সাইড থেকে আসে নাই। কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনটা চলে গেছে শর্করার মধ্যে, এই শর্করার মধ্যে। ঠিক আছে, তো আমার একটা না পারলে তো বাকিগুলো ইজি, এবং এই অক্সিজেন তৈরি হয় আলোক অধ্যায়ে। নেক্সট, উদ্দীপকের বিক্রিয়ায় নির্দেশিত এক্স মানে হচ্ছে গ্লুকোজ বা শর্করা, এটা হচ্ছে মনোস্যাকারাইড, এক শর্করা, উত্তর হচ্ছে মনোস্যাকারাইড, এই যে এক শর্করা। গ্লুকোজ মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ মনোস্যাকারাইড, গ্যালাক্টোজ মনোস্যাকারাইড। আর গ্লুকোজ ফ্রুক্টোজ যখন মিলে সুক্রোজ হয়, দুইটা মিলে যায়, ডাইস্যাকারাইড। চিনি বা শর্করা সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড, কারণ দুইটা মিলে গেছে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলে গেছে, ডাইস্যাকারাইড। নেক্সট, উদ্দীপকের বিক্রিয়াটি নিচে কোন উদ্ভিদে ঘটে? রাইবুলোজ,
1,5 বিসফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে রুবিস্কো এনজাইম, এটা আমরা পড়েছি। এটা হচ্ছে C3 চক্র, তাই না? C3 চক্র কি আছে এখানে? এই যে আমের ক্ষেত্রে আখ, ভুট্টা, গম এগুলো C4, উত্তর হচ্ছে আমার আম। C3 উদ্ভিদের কেলভিন চক্রের বিক্রিয়া মনে আছে তো, ওই যে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করে রুবিস্কো এনজাইম, রাইট? আচ্ছা ফাইন। উদ্দীপকের ওয়াই এর সাথে এক অণু পানি, ওয়াই কি? ওয়াই হচ্ছে অস্থায়ী কিটো অ্যাসিড। আমরা সবাই জানি প্রথমে তৈরি হয়, পড়াইছি, অস্থায়ী কিটো অ্যাসিড। এর সঙ্গে যখন এক অণু পানি যুক্ত হয় তখন তৈরি হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাই হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ, কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে ফাইন। এরপরে চলে আসি ধান, গম, বার্লি এদের মধ্যে উদ্ভিদের কার্বন বিজারণ পথ পাওয়া গেছে একটা, মানে C3 চক্র আমরা সবাই বুঝতেছি। ইক্ষু, ভুট্টা এগুলোর মধ্যে C4 চক্র হচ্ছে, ফাইন। বলছে প্রথম উদ্ভিদগুলোর কার্বন বিজারণের পথের, মানে C3 যারা আছে ওদের কার্বন বিজারণের প্রথম স্থায়ী পদার্থ, কয়েকবার পড়ছে এটা এতক্ষণ ধরে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তার মানে বুঝতে পারতেছো এটা কতবার আসছে, কত ইম্পর্টেন্ট এটা। তুমি যে বোর্ডেরই হও তুমি এটা পাবা, যে কোনো বোর্ডে তুমি পেতে পারো। তাহলে C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। মুখস্থ করে ফেলবা, কেউ যদি চক্র না পারো মুখস্থ করে ফেলবা। C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ইনশাল্লাহ। নেক্সট বলছে উদ্দীপকের প্রথম উদ্ভিদ অপেক্ষা দ্বিতীয় উদ্ভিদের উৎপাদন ক্ষমতা বেশি, মানে C4 এর উৎপাদন ক্ষমতা বেশি। আমি তো বলছিলাম C4 মানে সবকিছু বেশি বেশি, কেন? কারণ C4 মানে বেশি বেশি, ভেরি গুড, উচ্চ তাপমাত্রায় হয়, এই যে বেশি বেশি, ভেরি গুড। উদ্ভিদের পাতায় ক্রান জেনারেটে, বলছিলাম কঠিন কঠিন, বেশি বেশি, ভেরি গুড। কার্বন ডাই অক্সাইডের কম ঘনত্বেও এটা হয়, ভেরি গুড। কারণ এখানে বেশি সব কাঠামোটা এমন ডাবল ডাবল সবকিছু থাকে যে কার্বন ডাই অক্সাইড একটু কম হইলেও এই প্রক্রিয়াটা চলে যায়, রানিং থাকে। এই জন্য তিনটাই রাইট, উত্তর হচ্ছে 1, 2, 3। চলে আসি পরেরটায়। আবারও সেই সালোক সংশ্লেষণের বিক্রিয়া, আর লিখবো না। এটা হচ্ছে অক্সিজেন। বলছে অক্সিজেনের ক্ষেত্রে উপজাত, ভেরি গুড, উপজাত হিসেবে নির্গত হয় আমরা জানি। ফটোলাইসিস মানে পানি থেকে আসে, এই যে পানির ভাঙনে তৈরি হয়, ভেরি গুড। আলোক নিরপেক্ষ, না ভাই, আলোক অধ্যায়, এটা হবে না। তাহলে 1 আর 2, তার মানে এত কমন, এগুলো একদমই কমন এবং এগুলোই তোমার বোর্ডে আসবে, দেখবা, মিলে দেখো ইনশাল্লাহ। এবার আসি আবার বিক্রিয়া। আচ্ছা, বাতাসে অক্সিজেনের পরিমাণ একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বৃদ্ধি করা হলে প্রক্রিয়া আর কি ঘটবে? দেখো, তুমি যদি এই অক্সিজেন বাড়াতে থাকো, উৎপাদ বাড়াও, তাহলে বিক্রিয়া কি এদিকে কি বিক্রিয়ার হবে? না ভাই, যদি উৎপাদ বাড়তে থাকে বিক্রিয়া উল্টো দিকে হয়, তাই না? তার মানে বিক্রিয়ার হারটা কমবে, এই যে হ্রাস পাবে। তুমি উৎপাদ যখন যত বাড়বে স্বাভাবিক, বিক্রিয়া তখন উল্টো দিকে যাওয়া শুরু করবে, বিক্রিয়া সামনের দিকে আর আগাবে না। নর্মাল কেমিস্ট্রি রুলস। উত্তর হচ্ছে বিক্রিয়ার হার হ্রাস পাবে। এ চিহ্নিত যৌগটার নাম কি? খেয়াল করে দেখো ভাইয়া, এখানে যৌগটা পুরোপুরি লেখা হতে পারে, তোমরা বুঝতে নাও পারো। এখানে যৌগটা হচ্ছে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, এটা এখানে লেখা আছে, রাইট? আচ্ছা, আর এখানে এটিপি ভেঙে, বোঝা যাচ্ছে এটিপি ভেঙে এডিপি তৈরি হয়েছে, ফাইন। তার মানে এই যৌগটার নাম কি হবে? আমরা সবাই জানি ফ্রুক্টোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 6-ফসফেট, এই যে ফ্রুক্টোজ 6-ফসফেট। তারপরে আরেকটা এটিপি এসে আরেকটা ফসফেট এসে তৈরি করছে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। এটা হচ্ছে ফ্রুক্টোজ 6-ফসফেট, এই যে ফ্রুক্টোজ 6-ফসফেট, কোনো ডাউট নাই, একদমই সহজ। কারণ যে যৌগটা দিয়েছে এখানে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, দুইটা ফসফেট। আমার ফসফেট হচ্ছে, আরেকটা ফসফেট আসছে থেকে এটিপি থেকে। এই যৌগটা কি? এই যৌগটা হচ্ছে ফ্রুক্টোজ 6-ফসফেট। এটা আমরা এই ক্লাসের শুরুতেই পড়েছিলাম এই বিক্রিয়াটা, ওখানে আমাদের এনজাইমের নামটা আসছিল। এই এনজাইমের নাম কি তোমরা জানো? এটিপি আছে মানে কাইনেস, ফসফো ফ্রুক্টো কাইনেস, এটা ছিল। সেম টাইপের প্রশ্নই হয়, মনে রাখবা। আচ্ছা, সো উক্ত ধাপে এটিপি ব্যবহৃত হয়, হ্যাঁ দেখছি অবশ্যই। অ্যালডোলেজ এনজাইম ব্যবহৃত হয়, আস্তাগফিরুল্লাহ, আমরা জানি কাইনেস, এটা হবে না। কাইনেস, এটিপি মানে কাইনেস, হবে না। এটিপি কে ভাঙতে ম্যাগনেসিয়াম আয়ন, রাইট, এটা আগে পড়াইছিলাম, আগে পড়াইছি। 1 এবং 3, উত্তর হচ্ছে 1 এবং 3, হয়ে গেছে ইনশাল্লাহ। উদ্দীপকের বি অংশে নিট শক্তি কত? বি অংশ কোনটা?
এই যে এখানে বি অংশে নিট শক্তি কত? আচ্ছা, প্রশ্নটা একটু ভুল আসছে। আচ্ছা, না উদ্দীপকটা হচ্ছে এটা, আমি খেয়াল করি নাই। উদ্দীপকটা হচ্ছে এটা। এই উদ্দীপকের বি অংশে বলছে নিট শক্তি কত, এখানে কত শক্তি পাওয়া যায়। খেয়াল করো ভাইয়া, মনে রাখবা এসিটাইল কোয়ে যখন এসিটাইল কোয়ে তৈরি হয়, এসিটাইল কোয়ে তৈরি হওয়ার সময় 2 অণু NADH2 তৈরি হয়। এসিটাইল কোয়ে তৈরি হওয়ার সময় কত অণু NADH2 তৈরি হয়? 2 অণু NADH2। তাহলে 2 ইন্টু 3, মোট 6টা এটিপি। এক অণু NADH2 থেকে 3টা, তাহলে 3 দুগুণা 6টা, শেষ। এটা বলছে আর কি, ক্লিয়ার? আমি উদ্দীপকটা এখানে আছে। তাহলে এই বি নাম্বার ধাপে নিট শক্তি আমরা জানি এসিটাইল কোয়ে থেকে পাই এক অণু NADH2। তাহলে ভাই আপনি 2 অণু কেন লিখছেন? কারণ আমার এসিটাইল কোয়ে থাকে 2টা, 2 অণু এসিটাইল কোয়ে থেকে 2 অণু NADH2। আমার নিট মানে কি, টোটাল কত? টোটাল মোট 2টা মানে 3 দুগুণা 6টা। এই হচ্ছে 6টা এটিপি, ঠিক আছে? আচ্ছা, আমাদের ক্লাস খুব বেশি বাকি নেই, ক্লাস শেষের দিকে, একদমই শেষের দিকে। উদ্দীপকের এই অংশটা মানে গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে ঘটে, ভেরি গুড। বি ধাপে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় ভাই। এই যে উদ্দীপকটা খেয়াল করো, উদ্দীপকের এই অংশটা সাইটোপ্লাজমে ঘটে। বি ধাপে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সি ধাপ ক্লোরোপ্লাস্টে ঘটে। ভাই প্রথম কথা হচ্ছে, সাপোজ তুমি কিছুই পারো না, তাও তুমি এটা বুঝতে পারতেছো সি মানে ক্রেবস চক্র, এটা মাইটোকন্ড্রিয়াতে হয়, এটা মাইটোকন্ড্রিয়াতে হয়, ক্লোরোপ্লাস্ট না। তার মানে উত্তর হচ্ছে 1 এবং 2। তুমি না পারলে, সাপোজ তুমি জানো না যে এসিটাইল কোয়ে থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তুমি জানো না, তাও তুমি বুঝতেছো উত্তর হবে 1 এবং 2, কারণ 3 তো ভুল। এই যে উত্তর হচ্ছে 1 এবং 2। তারপর জেনে রাখা উচিত এসিটাইল কোয়ে থেকে কিন্তু NADH2 পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, একটা করে কার্বন ডাইঅক্সাইড বের হয়। হ্যাঁ, এসিটাইল কোয়ে তৈরি হওয়ার সময়। কারণ কি? কারণ পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বনের যৌগ, বুঝছো? আর এখান থেকে যখন এসিটাইল কোয়ে তৈরি হয়, এসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বনের যৌগ। আরেকটা কার্বন গেল কই? কার্বন ডাইঅক্সাইড আকারে বের হয়ে গেছে। ঠিক আছে, আমাদের মোটামুটি লাস্ট উদ্দীপক, এটা পরে ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। এই দুইটা প্রশ্ন পড়ি। এম যৌগ কোনটা? ভাই দেখো, পাইরুভিক অ্যাসিডকে কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে, নর্মালি এসিটাইল কোয়ে তৈরি হওয়ার কথা, রাইট? অনেকে আবেগের ঠেলে দাগাই ফেলবে এসিটাইল কোয়ে, এই এসিটাইল কোয়ে দাগালেই হাফ প্যান্ট শেষ, ভুল। কারণ কি? পরের যোগটা কি লিখছে? ইথানল। তার মানে এটা অবাধ শ্বসন, এই যে ইথাইল অ্যালকোহল তৈরি হয়েছে, অবাধ শ্বসন। ঠিক আছে, অবাধ শ্বসনে কিন্তু এখানে এসিটাইল কোয়ে তৈরি হয় না। কি তৈরি হয়? অবাধ শ্বসনে তৈরি হয় এসিটাইল ডিহাইড, অ্যালডিহাইড তৈরি হয়। এসিটাইল ডিহাইড, এসিটাইল ডিহাইড, বানানটা কই? যে এসিটাল ডিহাইড। অবাধ শ্বসনে কিন্তু ভাই খেয়াল রাখো এই প্যাচটা যেন তোমার কখনো না লাগে। এই তো অবাধ শ্বসন কেমনে বুঝছি? এই অ্যালকোহল দেখে। কি তৈরি হবে? এসিটাল ডিহাইড। ঠিক আছে, ইনশাল্লাহ। চলে আসে পরে, উদ্দীপকের প্রক্রিয়াটি ব্যবহৃত হয়, এই অবাধ শোষণ ব্যবহৃত হয় মদ্য শিল্পে, ভেরি গুড। চা প্রক্রিয়াজাতকরণে চোখের ছানিতে ইউজ করা হয় না, চোখের ছানিতে একটা এনজাইম ইউজ করা হয়, এর সাথে অবাধ শোষণের সম্পর্ক নাই। উত্তর হচ্ছে 1 এবং 3। এই হচ্ছে 1 এবং 3, শেষ। আমাকে প্রশ্ন আরো আছে, আচ্ছা আরেকটা উদ্দীপক বাকি আছে, লাস্ট যেটা আছে চেক করে মিলাই ফেলি। উদ্দীপকের জৈব অণু এক্স চক্রে প্রবেশ করলে কত অণু NADH2 তৈরি হয়? ভাই দেখো, 2 অণু এসিটাইল কোয়ে যখন এক্স চক্র মানে ক্রেবস চক্রে প্রবেশ করছে, আমরা জানি ক্রেবস চক্রে, ভাই তোমাকে আগে পড়ে ফেলছি, ক্রেবস চক্রে তৈরি হয় টোটাল 6 অণু NADH2। উত্তর কি হবে? 6 অণু NADH2, শেষ, একদম ডালাও। নেক্সট, উদ্দীপকের এক্স চক্র মানে ক্রেবস চক্রটা 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করে না ভাই, 2 দুগুণা 4টা। এক অণু এসিটাইল কোয়ে থেকে 2টা, পরে আরেকটা থেকে আরো 2টা, মোট 4টা তৈরি করে, এটা হবে না। মাইটোকন্ড্রিয়ায় ঘটে, রাইট। 2 অণু FADH2 তৈরি হয়, রাইট, এটা এর আগে পড়াইছি। মোট 6টা NADH2 আর 2টা FADH2 তৈরি হয়, ভাই এটা আগে পড়াইছিলাম। 2টা GTP তৈরি হয় ক্রেবস চক্রে, এই ছিল ক্রেবস চক্র। তাহলে উত্তর হচ্ছে 2 এবং 3। উত্তর হচ্ছে 2 এবং 3। আমার আরেকটা আছে, একটু তাকাও, সমস্যা নেই, আমি পড়াই দিচ্ছি। কার্বন বিজারণের গতিপথের উপর ভিত্তি করে উদ্ভিদ সমূহকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথম দল হচ্ছে আম কাঁঠাল মানে C3, দ্বিতীয়টা হচ্ছে ভুট্টা এবং আখ C4। হয়েছে, পড়া শেষ, এগুলো পারো। দ্বিতীয় দলের উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক। C4 এর ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে কে? C4 এর ক্ষেত্রে, আচ্ছা এখানে প্রশ্নটা একটু ঝামেলা। গ্রাহক হচ্ছে একটাই, ফসফোরিনোল পাইরুভিক অ্যাসিড। তো এটা আসলে উদ্দীপক দিয়ে ভুল করছে, আসলে উত্তর হচ্ছে একটা, ফসফোরিনোল পাইরুভিক অ্যাসিড। আমি একটু চেক করে নিই প্রশ্নটা। দ্বিতীয় ধাপে কার্বন ডাইঅক্সাইডের গ্রাহককে,
আচ্ছা, ফসফোরিনাল পাইরুভিক অ্যাসিড, এটা আসলে প্রশ্নটা এরা করতে চায় না, এই প্রশ্নটা ভুল দিছে। প্রশ্নটা ছিল যে এখানে আসলে মূলত কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক কারা। কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক হচ্ছে C4 এর ক্ষেত্রে ফসফোরিনাল পাইরুভিক অ্যাসিড, আর C3 এর বেলায় রাইবোলোজ 1,5 বিসফসফেট। তো যদি শুধুমাত্র নরমালি দ্বিতীয় দলটা না বলতো তাহলে আমাদের 1 এবং 3 উত্তর হইতো, বাট প্রশ্নটা অসম্পূর্ণ, কারণ তোমরা সেটা পারো, তোমরা এটা প্রুফ তোমরা জানো, এবং এটা আমি অলরেডি এর আগে কয়েকবার পড়াইছি, সেটা নিয়ে আমি দেখাচ্ছি না। আমাদের লাস্ট আজকের প্রশ্ন, কার্বন বিজারণের, এটা বুঝছি। দ্বিতীয় দলের, কেন দ্বিতীয় দলের উৎপাদন ক্ষমতা বেশি এটা পরে ফেলছি। বান্ডেল সিতে ক্লোরোপ্লাস্টের উপস্থিতি, ভেরি গুড। মেসোফিল টিস্যুতে ক্লোরোপ্লাস্টের অনুপস্থিতি, উচ্চ তাপমাত্রায় অভিযোজন ক্ষম। ভাই পড়াইছি, বলেন উত্তর কি ভাই? উচ্চ তাপমাত্রায় বলছিলাম যারা C4 উদ্ভিদ, ভাই পড়াইছি, যারা C4 উদ্ভিদ বান্ডেল সিতে ক্লোরোপ্লাস্ট থাকে, মেসোফিলে ক্লোরোপ্লাস্ট থাকবে না কেন? এটা কি লিখছে খেয়াল রেখো, আবার এটা দেখাই ফেলো না। এখানে কিন্তু অনুপস্থিতি লেখাটা বাদ, 1 এবং 3, ওখানে তো 2 জায়গাতেই ক্লোরোপ্লাস্ট আছে। C4 মানেই তো সব বেশি বেশি, ওখানে মেসোফিল বান্ডেল সিতে ক্লোরোপ্লাস্ট আছে, মেসোফিলও আছে। উচ্চ তাপমাত্রায় অভিযোজন কম, কারণ আমরা জানি C4 মানে বেশি বেশি। উত্তর হচ্ছে 1 এবং 3, উত্তর হচ্ছে 1 এবং 3। সো আলহামদুলিল্লাহ, আমরা এই অধ্যায়ে যতটুকু নলেজ আজকে আমরা গেইন করলাম, ইনশাআল্লাহ এই নলেজ দিয়ে আমরা অনেক অনেক এমসিকিউ সলভ করতে পারবো। এবং তুমি যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকো, তোমাকে অনেক ধন্যবাদ। আশা করি ক্লাসটা তোমার কাজে আসছে, এবং ইনশাল্লাহ তুমি এই অধ্যায়ের অনেক অনেক এমসিকিউ, যেখান থেকে প্রশ্ন তুমি পাও, বোর্ডের নর্মাল প্রশ্ন বা অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন বা বহুপদী প্রশ্ন, যেটাই পাও তুমি ইনশাল্লাহ সলভ করতে পারবা। এবং উদ্ভিদ সাহিত্যের প্রশ্নগুলো তুমি আশা করি বুঝে গেছো, একদম সিলেক্টিভ জায়গাগুলো থেকে আমাদের এমসিকিউ গুলো আসে। সো সিকিউ যেরকম সিলেক্টিভ, এখানকার এমসিকিউ গুলো একদম সিলেক্টিভ। এবং তুমি যদি এগুলো প্র্যাকটিস করো, আমি অবশ্যই সাজেশন দিই, সাজেস্ট করি তোমরা অবশ্যই মূল বই ভালো করে পড়বা। কিন্তু যাদের সময় কম, ওয়ান শট অনেক বেস্ট, তোমরা আগাও ডেফিনেটলি। যাদের পড়া কম হয়েছে, তোমরা অবশ্যই এই এমসিকিউ গুলো যেটা ভাইয়া পড়াইছি, এর পাশাপাশি কিন্তু আর অনেক কিছু পড়াইছি, যে মানে সাথে মিল আছে যেগুলো, ওগুলো যদি ইনশাল্লাহ শেষ করো, আশা করি ইনশাল্লাহ তুমি এমসিকিউ বেশ ভালো মার্কস ক্যারি করতে পারবা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলের সাথে থাকার জন্য। যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে। ইনশাল্লাহ তোমার সাথে পরবর্তীতে ভাইয়ার আবার দেখা হবে। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।